শুরু এখানে। ইয়েস, ভয়ের শুরু এখানেই। কাছে দূরে যে যেখানে থেকে শুনছেন এই মুহূর্তে রেডিও সারাবেলা ৯৮.৮ FM। আমি রাতুল আছি আপনাদের সাথে এবং আমার সাথে রয়েছে শাহাদুল এবং আজকের অতিথিরা। তো খুব বেশি কথা বাড়াবো না, আমার হাতে আজকে ৩টি মেল রয়েছে এবং সেই সাথে আজকে স্টুডিওতেও আছেন বেশ কয়েকজন অতিথি। আমরা তাদের কাছ থেকে ঘটনা শুনবো, এজন্য অতিরিক্ত সময় নষ্ট করার কোনো সুযোগ দেখছি না আজকে। তো নিয়মকানুনগুলো আপনাদেরকে জানিয়ে দিতে চাই। আপনারা এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন গাইবান্ধার একমাত্র কমিউনিটি রেডিও রেডিও সারাবেলার ফেসবুক পেজ থেকে এবং এর পাশাপাশি আমাদের ফ্রিকোয়েন্সি ৯৮.৮ থেকে। এর পাশাপাশি আপনারা যদি আমাদেরকে আপনাদের মতামতগুলো জানাতে চান, সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজে লাইভের কমেন্ট বক্সে আমাদেরকে আপনাদের মতামতগুলো জানাতে পারেন যে কোন ঘটনা আপনার কেমন লাগছে, অথবা আপনার সঙ্গে ঘটে যাওয়া কোনো ঘটনা আছে কিনা যা আপনি আমাদের স্টুডিওতে এসে শেয়ার করতে চান, সেটি বলতে পারেন। আর এছাড়া যারা আমাদের মেল করতে চান, আপনি চান আপনার ঘটনা আমি পড়ে শোনাই, সেক্ষেত্রে আপনারা আমাকে মেল করতে পারেন। আমাদের মেল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sarabeলা@gmail.com। তো এই মুহূর্তে আমার হাতে একটি মেল রয়েছে, আমি সেই মেলটিতে চলে যাব। এই মেলটি আমাদেরকে পাঠিয়েছেন মামুনুর রশিদ ভাই। উনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। প্রিয় রাতুল ভাই, আসসালামু আলাইকুম। জানি আপনি ভালো আছেন। প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার প্রত্যেকটা স্টোরি আপনি ভূতবেলায় শ্রোতাদের পড়ে শোনানোর জন্য। আমার ঘটনাটি পড়ে শোনালে আমাকে একটু আগে জানাবেন। আমার কাছে অনেক স্টোরি আছে, কিন্তু সময়ের অভাবে লিখতে পারি না। তবে কখনো সময় হলে ভূতবেলার স্টুডিওতে যাব। যাই হোক, মূল ঘটনায় যাওয়া যাক। আজকে যে ঘটনাটি বলবো সেটা আমার সাথেই ঘটে যাওয়া ঘটনা। সময়টা ছিল ২০১৯। আমি কোনো একটা কাজের জন্য সকালবেলা বোনারপাড়া থেকে নাকাইহাটের উদ্দেশ্যে রওনা হই। সেখানে যে কাজগুলো ছিল সেগুলো শেষ করে আবার বোনারপাড়ার উদ্দেশ্যে রওনা হই। যখন আমি শঙ্করগঞ্জের ব্রিজে উঠি তখন ঠিক দুপুরবেলা। সে সময়ে ঘটে আসল ঘটনা। যখন ব্রিজের মাঝামাঝি যাই তখন ব্রিজের দুপাশ থেকে ৩টা কুকুর এসে আমার সামনে দাঁড়িয়ে আমার পথ আটকে ধরে। আমি সঙ্গে সঙ্গে সেখানে দাঁড়িয়ে যাই এবং কুকুরগুলোকে দেখলাম আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কুকুরগুলোর চোখ ছিল রক্তের মতো লাল এবং ভয়ানকভাবে মাঝের কুকুরটার মুখটার দিকে দেখলাম যেন থেতলে যাওয়ার মতো। মনে হয় কোনো একটা গাড়ি তার মুখের উপর দিয়ে চলে গেছে। এমনভাবে আমার দিকে তাকিয়ে আছে যেন আমাকে পেলেই ছিঁড়ে খাবে। ঠিক তখনই সামনের দিক থেকে একটা অটো আসছে। সেটা দেখে কুকুরগুলো নিচে লাফিয়ে পড়ে গেল। কিন্তু তখন ছিল নদীতে ভরা পানি। তাহলে কুকুর ৩টা যে হঠাৎ পানিতে লাফ দিল, সেখান থেকে উঠে আসলো কিভাবে এবং পানির নিচে গেল কিভাবে সেটা আমার বুঝে আসে না। যখন নিচের দিকে তাকালাম তখন আমি সেখানে কিছুই দেখতে পাইনি। কুকুরগুলো যদি নিচে লাফ দেয় বা একটা ঢিলও যদি পানিতে ছুঁড়ে ফেলা হয় তাহলে পানিতে কিছুটা হলেও নড়াচড়া হয় এবং সেই সাথে শব্দ হয়, কিন্তু সেখানে কোনো ছিটে ফোঁটাও ছিল না। এমনকি আশেপাশে তাকিয়ে দেখলাম কোথাও কিছু নেই। তাহলে ৩টা কুকুর গেল কোথায়? এরপর আমি বাসায় আসি। ঘটনাটি এখানেই শেষ নয়। এরপরে আমার সাথে আরও যে বড় ধরনের ঘটনা ঘটে যাবে তা আমি কল্পনাও করতে পারিনি। আমার ২ থেকে ৩ দিন শুধু ওটাই মনে পড়তে থাকে। পরে একসময় আমি ভুলেই গেছি। তবে কোনো একদিন আমি বোনারপাড়া থেকে ১২ কোনা যাই কোনো এক বিশেষ কাজের জন্য। যখন কাজ শেষ হয় তখন পকেট থেকে মোবাইল ফোন বের করে দেখি রাত তখন 11:30টার মতো। আকাশের অবস্থাও খুব একটা ভালো ছিল না। রাতুল ভাই, আপনি একটা কথা জানেন যে বৃষ্টির সময় এমন ধরনের বৃষ্টি পড়ে যা অনেকক্ষণ ধরে পড়তে থাকে, যা সহজেই থামে না, অনেকক্ষণ ধরে পড়তে থাকে। মনে হয় যেমন ঝিরিঝিরি বৃষ্টির কথা আমি বলছি। এই বৃষ্টির মধ্যেই রওনা দেওয়ার সিদ্ধান্ত নিলাম। আমি যখন রওনা হই তখন রাস্তার মাঝামাঝি সময়ে এসে একটা জিনিস খেয়াল করলাম। আমার পাশ দিয়ে
মৃদু ঠান্ডা হাওয়া আমাকে ক্রস করে সামনের দিকে চলে গেল। একটু দূরে যাওয়ার পর হঠাৎ করে আমার গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায় এবং অদ্ভুতভাবে গাড়ির হেডলাইটটিও বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার কিছুক্ষণ পরেই দেখলাম তা দেখার জন্য আমি কোনোভাবেই প্রস্তুত ছিলাম না। দেখি আমার পাশে সাদা বড় বড় দুইটা বিড়াল আর মাঝখানে একটা মহিলা দাঁড়ানো। ওই ব্রিজের ওপরে যেভাবে দাঁড়িয়েছিল ঠিক সেভাবেই, আর আমার দিকে এক নজরে তাকিয়ে আছে। তবে ওই ব্রিজের তিনটি কুকুর, ওই ব্রিজের তিনটি কুকুর যেখানে ছিল সেই কুকুরের জায়গায় এখন শুধু দুটি বিড়াল আর মাঝখানে এক মহিলা। তবে বিড়াল দুটির কোনো ভূমিকা ছিল না এখানে। তবে মাঝখানের ওই মহিলাটি ব্রিজের মাঝে কুকুরের মুখ যেভাবে থেতলানো ছিল ঠিক ওইভাবে ওই মহিলার মুখও একইভাবে থেতলানো। সাধারণভাবে আমরা জানি বা শুনে এসেছি এরা জোরে জোরে হাসে, কিন্তু এখানে সেরকম কিছুই দেখলাম না। তবে এখানে যে হাসিটা ছিল সেটা শুধু মৃদু হাসি, আর মহিলাটা বিড়বিড় করে কি যেন বলছে আর আমার দিকে তাকিয়ে আছে। এই দৃশ্য দেখার পর মনে হচ্ছে আমি জ্ঞান হারিয়ে ফেলব। তবে আল্লাহর রহমতে আমি এবারও বেঁচে যাই। ওই রাস্তা দিয়ে কোনো একজন ব্যক্তি টর্চ লাইট মেরে যাচ্ছিল। তার লাইটের আলো আমার গায়ের ওপর পড়ার সঙ্গে সঙ্গে ওরা মিলিয়ে যায়। আমি এদিকে ওদিকে না তাকিয়ে কোনো রকম মোটরসাইকেল স্টার্ট দিয়ে যখনই যেতে ধরি ঠিক তখনই এক মহিলা কণ্ঠে আমাকে বলছে, এবারও বেঁচে গেলে। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। রাতুল ভাই এরপরে যে স্টোরিটা দেব সেটি একটি শ্মশানের ঘটনা নিয়ে। সময় পেলে আমি লিখব। মামুনুর রশিদ। শুরু এখানে। ইয়েস, ভয়ের শুরু এখানেই। আমরা চমৎকার একটা মেইল শুনে এলাম। আপনারা জানাতে থাকুন যে এই প্রথম ঘটনাটি আপনাদের কার কাছে কেমন লেগেছে, এবং এই ধরনের ঘটনা যদি আপনার কাছেও থেকে থাকে তাই আপনি চাইলে আমাদেরকে লিখে পাঠিয়ে দিতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sarabala@gmail.com। আর আপনি যদি চান আমাদের স্টুডিওতে এসে আপনার ঘটনা শেয়ার করতে, তাহলে আমাদেরকে ফোন করতে পারেন এই নাম্বারে 01713484465। এবারে আমি আপনাদের কথাবার্তাগুলো দেখতে চাই কে কে আছেন আমাদের সাথে। অনেকগুলো বন্ধু আমাদের সাথে যুক্ত হয়েছেন। ওকে ফাইন, আমরা দেখতে পাচ্ছি একেবারে শুরুতে আমাদের সাথে যুক্ত হয়েছেন নাইম ইসলাম নাসির। লিখেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া। এরপর দেখতে পাচ্ছি আমাদের সাথে ছিলেন, যুক্ত হয়ে গেলাম তুলসীঘাট থেকে নাইম ইসলাম নাসির। লিখেছেন আমাদেরকে। খন্দকার আশিক ছিলেন আমাদের সাথে। লিখেছেন, ভাইয়া কেমন আছেন? যুক্ত আছি বাদিয়াখালী ফুলবাড়ি থেকে, শুনছি। ওনার কাছে একটি ঘটনা আছে, উনি জানিয়েছেন আপনি যদি আমাদের স্টুডিওতে এসে শেয়ার করতে চান তাহলে আমাদেরকে ফোন করতে পারেন এই নাম্বারে 01713484465। এছাড়া যদি আপনি মেইল করতে চান তাহলে মেইল অ্যাড্রেসটি ভিডিওতে দেওয়া আছে, আপনারা সেখানে চাইলে সেখান থেকে পাঠিয়ে দিতে পারেন। আমাদেরকে সাজ্জাদ লিখেছে, হ্যালো ভাইয়া, আমি আর আবির আছি নিউ ব্রিজ রোড থেকে। থ্যাংক ইউ। আমাদেরকে লিখেছেন সাগর রহমান, ভাইয়া অনেকদিন পর যুক্ত হয়ে গেলাম নারায়ণগঞ্জ থেকে। এরপর ছিলেন আমাদের সাথে সাকু মিয়া, অনেক সুন্দর, চালিয়ে যাও। লিখেছেন ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর, কিন্তু আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা সুন্দর কিন্তু এখানে কোনো একটা যান্ত্রিক ত্রুটির কারণে এমন দেখাচ্ছে আজকে। লিখেছেন আমাদেরকে জাহিদুল ইসলাম বরকত ভাই, ভাইয়া কেমন আছেন? যুক্ত আছে শেষ পর্যন্ত। বরকত ভাই অনেক অনেক ভালোবাসা রইল আপনার জন্য। লিখেছেন আমাদেরকে সুমায়া তাবাসসুম তুবা, হাই। লিখেছেন, হ্যালো, ভূত মানে ভয়, রাতুল ভাই মানে ভয়ের শুরু এখানেই। আচ্ছা, প্রথম ঘটনাটা ভয়ঙ্কর ছিল। লিখেছেন পাপ্পু শেখ, ধন্যবাদ ভাইয়া, নাইস স্টোরি। লিখেছেন সাজ্জাদ। এরপর লিখেছেন আমাদেরকে শরীফ আহমেদ, রাতুল কি খবর তোমার? অনেক সুন্দর হয়েছে শরীফ, অনেকদিন পর তোমাকে পেলাম, কেমন আছো জানিও। লিখেছেন আমাদেরকে এনকে নাহিদ হাসান, উনি রিয়্যাক্ট করেছেন আমাদেরকে। এমডি আরমান মৃধা আবিদ ছিলেন আমাদের সাথে, কেমন আছেন? ভালো আছি। রাসিব ইসলাম ছিলেন আমাদের সাথে, উনি লিখেছেন যে চালিয়ে যান। লিখেছেন আমাদেরকে আলামিন শেখ, ভাই কেমন আছেন? আমি কম্বোডিয়া থেকে আছি।
অনেক অনেক ভালোবাসা রইল, অনেক দূর থেকে যুক্ত হয়েছেন ভাইয়া। আমাদেরকে লিখেছেন সাকিবুল হাসান, বলছিলাম সাদুল্লাপুর ইদ্রাকপুর থেকে। লিখেছেন আমাদেরকে মনোয়ার হোসাইন, রূপগঞ্জ নারায়ণগঞ্জ থেকে, সাথে আছি ভাইয়া। মোহিত হাসান এনাম ছিলেন আমাদের সাথে, ভাইয়া ভয় লাগছে। প্রিন্স আবু সাইদ ছিলেন আমাদের সাথে, উনি লিখেছেন আসসালামু আলাইকুম রাতুল ভাই। ওয়ালাইকুম সালাম। তো আমি আসলে আর কথা বাড়াবো না, আমাদের স্টুডিওতে যেহেতু অতিথি আছেন আমরা তার কাছে চলে যাব। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরও অনেকেই আপনাদের কথাবার্তাগুলো লিখছেন, আর যারা নেক্সট সপ্তাহে অর্থাৎ পরবর্তী সপ্তাহে আমাদের স্টুডিওতে আসতে চান তারা চাইলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন অথবা আমাদেরকে মিসড কল দিতে পারেন। সো এগুলো ছিল নিয়মকানুন। আমি এবারে চলে যেতে চাই আমাদের স্টুডিওতে থাকা প্রথম অতিথি মনির ভাইয়ের কাছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আচ্ছা আচ্ছা, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সারাবেলা এসে কেমন লাগছে আপনার? অনেক ভালো লাগতেছে, প্রথম আমার রেডিও সারাবেলাতে কথা বলা। আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ। তো এই পর্যায়ে আমরা কোন ঘটনাটি শুনবো আপনার থেকে? এই পর্যায়ে আমি আমার নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করতে চাই। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আপনার ঘটনায় চলে যাই। সময়টা ছিল 2015। আমি আমার প্রতিদিনের মতো বাসা থেকে বের হই, মানে বিকালবেলায় আমি প্রতিদিনে বন্ধু বান্ধবের সাথে আড্ডা ঘোরাফেরা মানে বের হই। সেই দিনে আমার বের হওয়াটা ছিল অন্যরকম, অগোছালো। মানে আগে থেকে বাসা থেকে আমি বের হওয়াতে অগোছালো ছিলাম মানে। আচ্ছা আচ্ছা। তারপরে আমি বাসা থেকে বের হই, বের হওয়ার পরে আমার এক মামার সাথে দেখা হয়। ওকে। উনি মেবি হচ্ছিল অটো চালায়, ওনার নাম হচ্ছে রিপন। তা উনি আমার বললো ভাইনা কোথায় যাও? আমি বললাম যে আমি ঘুরতে যাবো। উনি বললো যে চলো তোমাকে আমি এক জায়গায় নিয়ে যাই। আমরা কোথায় যাবো? চলো তোমার মামির সাথে দেখা করতে যাবো, মানে আমার শ্বশুর বাসায় যাবো। পরে আমি ওনার সাথে ওখানে যাই। যাওয়ার পরে ওখানে কথাবার্তা বলার পরে আমরা চলে আসি রাত্রেবেলা, তখন রাত এরকম 11টা বাজে। ঠিক আছে, বাজার পর আমি বাসায় আসতে আসতে মানে মামা হলো অটো চালায়, অটোটা উনি চার্জে দিছে। ঠিক আছে, আমাদের পাশায় এক মামার বাসায় ফিরে উনি চার্জ দেয়। ওখানে চার্জ দিয়ে আসার সময় আমার সাথে মেইন ঘটনা আর কি শুরু হয়। জি জি। আমি আসতে ধরে ওখানে আমাদের নুরুল দাদু নামে একটা দাদু আছে, ওনার বাসার পাশে আসি। আর ওই জায়গাটাতে আগে একটা কবরস্থান ছিল, আর কবরস্থানের সাথে একটা হচ্ছিল খেজুরের গাছ ছিল। খেজুরের গাছটা অনেক হলো ছোট, খেজুরের গাছটা অনেক ছোট। তারপর আমি ওখানে আসার সময় খেজুরের গাছটা মানে আলতো করে নড়ে উঠলো, একটা শব্দ, মানে একটা ভয়ঙ্কর একটা শব্দ এরকম। আমি যদি শব্দটা মুখে বলতে পারতাম, হতে পারে যারা শুনছে এরাও ভয় পাইতো। পরে আমি ওখানে আমি মামাকে ধরি, মামা, আমি বলি মামা। মামা বলছে ভাগনা তুমি ভয় পাও কেন? কি হয়েছে? তুমি কেন অল্পতে ভয় পাও? কি ওটা কিছুই না। তখন আমার গা শিউরে উঠছে। ঠিক আছে, পরে আমি ওটা তেমন ভাবে নিয়ে একটু মানে 20-30 সেকেন্ডের মধ্যে আমি ভয় পাইছিলাম। তারপরে আমি স্বাভাবিক অবস্থায় ফিরে আসি। ফিরে আসার পর আমি হচ্ছিল আমাদের বাসায় যাই। আমি তার মামা বললাম মামা তুমি, মামা আমাকে রেখে মানে আমাদের বাসায় রাস্তায় ছেড়ে দিয়ে মামা চলে যাইতে ধরছিল। পরে আমি বললাম মামা আমাকে হলো একটু আগায় দিয়ে আসো। তখন মামা বললো আচ্ছা ঠিক আছে। পরে আমার বাড়ির সামনে আমার আগায় দিয়ে আসলো। আমি ওই সময় ঘটনাটা ভুলে গেছি, আমি যে ওই যে ভয় পাটা পাচ্ছি কিছু সেকেন্ডের জন্য ওটা ভুলে গেছি। বাসায় গিয়ে স্বাভাবিক অবস্থায় খাওয়া দাওয়া করছি। আচ্ছা, করার পর হচ্ছে আমি প্রতিদিনে হচ্ছে হলো WWE লাইভ খেলাটা চলতেছিল, আমি ওটা দেখি। দেখাতে আমি হচ্ছে হলো খাওয়া দাওয়া করে আমার নানু বাসায়, আমাদের বাসায় তখন টিভি ছিল না, তখন আমি হচ্ছিল ওখানে চলে যাই। আমার নানু বাসায় দিয়ে যা দেখি এরকম 2 ঘন্টা মেবি WWE খেলা হচ্ছে হলো রাত 12টার দিকে লাইভ শুরু হয়। ঠিক আছে, আমি আমার মতো WWE খেলা দেখছি, 2 ঘন্টার মতো দেখছি। দেখার পর আমি প্রতিদিনের ন্যায় আমি যে পাশে যাই ও পাশে দুইটা হচ্ছে দুই সাইডে দুইটা পুকুর আছে, আর পুকুরে একটু সামনে একটা বাজার আছে। আচ্ছা, তারপরে আমি ওখান পাশে যাওয়ার সময় কোনো প্রকার সমস্যা হয়নি। যখন আমি ফিরি, ফেরার পথে আমার সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। আমি হঠাৎ আমার মতো আমি গুনগুন করে গান গাইতেছিলাম। আচ্ছা,
গাওয়াতে হঠাৎ আমার সামনে দিকে একটা লোক দাঁড়িয়ে আছে। প্রথম অবস্থায় আমি স্বাভাবিক ছিলাম, আমি আমার মতো বলতেছি কে আপনি, কে আপনি, কোনো কথা নাই, আমি আমার মতো ওনাকে দৃষ্টিতে বলতেছি। পরে আমি হঠাৎ করে ওনার পায়ের নিচে তাকাই, দেখি যে ওনার পা নেই। তখন গা আমার হালকা শিউরে উঠলো। ওঠার পর আমি থমকে গেছি। আমি আবার হালকা সুরে আমি বলতেছি কে আপনি, কে আপনি। যখন আমি ওনাকে বলতেছি কে আপনি, পরে আমি ওনার হলো মাথার দিকে দেখাই, দেখি ওনার মাথা নাই, শুধু অনেক একটা লম্বা মানুষের মতো মনে হচ্ছে। আর হচ্ছে অনেকক্ষণ আমি মিনিমাম 5 মিনিট ওখানে ছিলাম, উনি কোনো প্রকার কথা নেই। এক পর্যায়ে আমি ওখানে হাঁপাই যাই, মানে আমার গা শিউরে ওঠে। আমি ওনাকে বলি কে আপনি, যে আমি ওনাকে হলো টাচ করতে ধরি, আর উনি সাথে উনি উধাও হয়ে যায়। তখন আমি মেইন ভয়টা পাই। ভয় পাওয়াতে আমি হচ্ছিল ওই রাস্তা দিয়ে, দুই পাশে পুকুর, রাস্তা দিয়ে দৌড় দিই। দৌড় দেওয়ার পর একটু পরে একটা অন্য জনের বাড়ি, ওনারা মেবি অনেক আগে ঢাকায় চলে গেছিল। ওনাদের বাসার সামনে 2টা পেয়ারা গাছ ছিল। পেয়ারা গাছের ওখানে আমি হলো পড়ে যাই। পড়ে যাওয়াতে আমি শুধু ওখান থেকে উঠে বাসা অব্দি যাইতে পারছি। পরে মেবি আমার কোনো সেন্স ছিল না। কিছুক্ষণ পর আমার সেন্স আসছে। আসার পরে আমার আম্মু আমাকে স্বাভাবিক অবস্থায় লোহাপুরে পানি খাওয়া, মানে এরকম খাওয়াছে। পরে আমি ঘুমানোর পরে আমার প্রচুর জ্বর আসে। এইটাই হচ্ছে আমার হলো প্রথম ঘটনা। জি, অনেক ধন্যবাদ। আমরা শুনলাম মনির ভাইয়ের কাছ থেকে ওনার সঙ্গে ঘটে যাওয়ার প্রথম অভিজ্ঞতা। আমরা আবারও ভাইয়ের কাছে ফিরবো। তো এই পর্যায়ে আমি জানতে চাই, আপনাদের কাছে যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে, আপনারা চাইলে আমাদের স্টুডিওতে এসে শেয়ার করতে পারেন, অথবা আপনি যদি চান আপনার ঘটনা আমি পড়ে শোনাই, সেক্ষেত্রে মেইল করতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sadabara@gmail.com। আর হ্যাঁ, যারা স্টুডিওতে আসতে চান তারা চাইলে আমাদেরকে মিসড কল দিতে পারেন, অথবা সরাসরি ফোন করতে পারেন এই নম্বরে 01713484465। তো আরেকটি বিষয় বলতে চাই যে আপনারা যদি চান এইসব ঘটনা আপনারা ইউটিউবে শুনতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ভোতবেলা লিখে সার্চ করলেই পেয়ে যাবেন আমাদের চ্যানেলটি, অথবা আর জেরাতুল লিখলেই আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন। সেখানে প্রত্যেকটি ঘটনা মেইল করে ছোট ছোট করে আপলোড করা রয়েছে। তো দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন প্রিন্স আবু সাইদ, উনি লিখেছিলেন আমাদেরকে। শফিকুল লিখেছিলেন আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? প্রথম ঘটনাটা ভয়ের ছিল, লিখেছেন ইশরাত জাহান। উরশাদ হৃদয় ছিলেন আমাদের সাথে ঢাকা আশুলিয়া থেকে। আরশাদ মাহমুদ অনেক ছিলেন আমাদের সাথে। ভাইয়া অনেকদিন পর আসলাম, আমরা 5 বন্ধু মিলে শুনছি। এসকে শান্ত লিখেছেন আমাদেরকে শান্ত ভাই, আমি বাদিয়াখালী থেকে। অভিমানী মন আমার লিখেছেন আসসালামু আলাইকুম ভাই, একটু দেরি হয়ে গেল। নরসিংদী থেকে জিন্নাত, অনেক অনেক শুভকামনা এবং অনেক অনেক ভালোবাসা রইল। যুক্ত হয়েছেন নরসিংদী থেকে। আপনার নরসিংদী জেলার ভৌতিক ঘটনার সম্পর্কে জানতে চাই আমি। যদি আপনার জেলার কোনো ভৌতিক ঘটনা থেকে থাকে আমাদেরকে জানাতে পারেন। এরপর দেখতে পাচ্ছি আমাদেরকে এমডি আল ইসলাম লিখেছেন, ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেকদিন পর শুনছি। কাজের ব্যস্ততা, শারীরিকভাবে অনেক অসুস্থ ছিলাম, এই জন্য আগের মতো শোনা হয়নি। আজ শুনছি, বরাবরের মতো ভালো লাগছে। অনেকদিন পর আপনাকে পেয়ে ভালো লাগছে আল ইসলাম ভাই। তো এরপর দেখতে পাচ্ছি এমডি আরিফ নাহিদ ছিলেন আমাদের সাথে। রাতুল ভাই, আমি নাহিদ, আমার ঘটনাটি কি পড়েছেন? নাহিদ, আপনার ঘটনাটি এখনো পড়া হয়নি, তবে কোনো এক সময় পড়ে ফেলবো। লিখেছেন আমাদেরকে তৈয়ব সরকার। আচ্ছা, কবিতা পাঠের আসলে কি হয়? আচ্ছা, সরি। জাহিদুল ইসলাম বরকত ভাই লিখেছেন, ভাইয়া আগামী সপ্তাহে স্টুডিওতে আসতে চাই, আমাকে নেওয়ার ব্যবস্থা করেন। ভাইয়া আপনি আগে ইতালি থেকে দেশে আসেন, তারপর আপনি যেদিন আসবেন সেদিনই ভূতবেলা হবে, হোক সেদিন শুক্রবার। লিখেছেন আমাদেরকে সুমাইয়া তাবাসসুম তুবা। উনি মনির ভাইকে হয়তো বা ট্যাগ করে লিখেছেন যে ভালো বলেছেন। মনির শেখ লিখেছিলেন আমাদেরকে, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? যুক্ত হয়ে গেলাম কবিরের পাড়া থেকে। তাই আর যে রাকিব প্রধান ছিলেন আমাদের মনি ভাই লিখেছেন আমাদেরকে হসপিটাল বালুয়া থেকে বৃষ্টি। আরিফ নাহিদ লিখেছেন আমাদেরকে, দুঃখিত ওয়াইফাই নেটওয়ার্ক খারাপ হওয়ায় আমি ঘটনাটি শুনতে পারিনি। এরপর দেখতে পাচ্ছি আমাদেরকে লিখেছেন বিলাস কুমার, হাই ভাইয়া, হ্যালো। লিখেছেন কেমন আছেন? আরিফ নাহিদ লিখেছেন, রাতুল ভাই আমার কাছে এসকেএসি নিয়ে একটি
ঘটনা রয়েছে এসকেসি নিয়ে। আচ্ছা, আপনি লিখে পাঠাতে পারেন। ফরহাদ লিখেছেন মনির ক্যারিয়ন অনেক সুন্দর হচ্ছে। লিখেছেন আমাদেরকে মনিরুল আহমেদ, হাই রাতুল ভাই, নতুন যুক্ত হলাম। মনিরুল, আপনাকে ওয়েলকাম। দেখতে পাচ্ছি আচ্ছা এসকেসি নিয়ে ঘটনা শুনতে চেয়েছেন। এসকেসি নিয়ে কি ঘটনা আছে? খুব সুন্দর সুন্দর কিছু স্মৃতি পাবেন এখানে, আপনি এসে মনোরম একটা পরিবেশ পাবেন, ঘোরাফেরা করতে পারবেন। এ ব্যতীত আর কিছুই নেই এসকেসি না। নুর আজম নীরব ছিলেন, রাতুল ভাই ভয়ের গল্প চাই। অবশ্যই নীরব লিখেছেন আমাদেরকে নাদিম হোসেন রনি, ভাইয়া শুনছি 5 জুমা থেকে। মনি ভাইয়ের ঘটনা শুনে আচ্ছা লিখেছেন আরেকজন আরমান মৃধা লিখেছিলেন আমাদেরকে, সারা রাত একা ঘুরেও ভয়ঙ্কর কিছু দেখলাম না। মিনহাজ, দোয়া রইল আপনার জন্য যেন কখনো ভূতের দেখা না পান, কারণ একবার দেখে ফেললে তো আপনি আর এই কমেন্ট করতে পারবেন না। লিখেছেন ভাইয়া আমি গাইবান্ধা থানাপাড়া থেকে দেখছি। সাদাত হোসেন সাব্বির ছিলেন, আচ্ছা ও আচ্ছা, উনি হাহা জানিয়েছেন একটু। সাব্বির ভাই কেমন আছেন? অনেকদিন পর পেলাম আপনাকে। সেই দেখা হয়েছিল সারাবেলাতে যখন আপনি ছিলেন, এরপরে আর একদিনও দেখলাম না। যাই হোক, লিখেছেন আমাদেরকে প্রেমা ইসলাম, কেমন আছেন ভাইয়া? অনেক ভালো আছি। লিখেছেন আমাদেরকে ইসরাত জাহান, ভয়টা একটু কম হয়ে গেল। বিলাস লিখেছেন আমাদেরকে আবারও। এস এ সোহেল ছিলেন। আচ্ছা আরও অনেকেই যুক্ত হচ্ছেন দেখছি, আরও অনেক বেশি ভয় পেতে চেয়েছেন মানুষজন সবাই। তো এই পর্যায়ে আমি আর কথা বলতে চাই না, আমার হাতে আরেকটি মেইল রয়েছে, সেই মেইলটিতে যাবো এবং তারপর আমরা ফিরে আসবো আজকের আরেকজন অতিথির কাছে। শুরু এখানে। আসসালামু আলাইকুম রাতুল ভাই, আমি মোহাম্মদ আরিফুল ইসলাম নাহিদ। আশা করি আপনি ভালো আছেন। আগের সপ্তাহে আমার পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকার কারণে ঘটনা পাঠাতে পারিনি, তবে এই সপ্তাহে আপনাদের সাথে চমৎকার একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালোই লাগবে। এই ঘটনাটি আমার এক বড় ভাইয়ের থেকে শোনা, সম্পূর্ণ বাস্তব একটি ঘটনা। আমার বড় ভাইয়ের নাম ছিল শাওন। তিনি যখন পিরোজপুরে ছিলেন তখনকার এই ঘটনাটি, তাই আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই ঘটনায়। উনি আমাকে যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই লিখছি। 2012 সালের কোনো এক বিষণ্ণ সন্ধ্যার ঘটনা এটি। উনি যে গ্রামে থাকতেন, পিরোজপুরের কোনো একটি গ্রামে তিনি বেড়াতে যান। সেই গ্রামের একটি পুরনো ভাঙা জমিদার বাড়ি ছিল, যার পাশে ছিল পুরনো কিছু বাঁশ ঝাড় দিয়ে ঘেরা, এবং সেই বাড়িতে অদ্ভুত বড় একটি পুকুর ছিল। স্থানীয় লোকজন এই বাড়িটি নিয়ে এক একজনে এক এক কথা বলতেন। কেউ বলে ওখানে আত্মা থাকে, কেউ বলেন সেখানে নাকি এক মহিলাকে দেখা যায় একটি ভাঙা আয়না দিয়ে ঘোরাফেরা করেন, এবং আরও শোনা যায় উনি নাকি সেই আয়নাটি দিয়ে আত্মহত্যা করেছিলেন। কিন্তু এসব শাওনের কাছে মিথ্যা লাগে। শাওন এসবে বিশ্বাস করেনি, যার কারণে সে একদিন একাই বিকেলে সেখানে হাঁটতে যায় এবং দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যায় বৃষ্টি নামার আগে শাওন একা একা হাঁটতে হাঁটতে সেই পুকুর পাড়ে চলে যায় এবং সেখানে গিয়ে দেখতে পায় পানিতে তার প্রতিবিম্বটা ঠিক মতো নেই। তার মুখটা বিকৃত, চোখ গলিত, আর পাশে দাঁড়িয়ে থাকা আরেকটা ছায়াটা তাকে ফিসফিসে কিছু বলছিল। শাওন তখন দৌড় দিতে চায়, কিন্তু পা আটকে যায় কাদায়। ঘর অন্ধকার হলেই সে দেয়ালে হাত রেখে আঁকতে থাকে অদ্ভুত সব চিহ্ন, পচে যাওয়া রক্ত, ছিন্ন হাত আর উল্টে যাওয়া মুখ। এক রাতে তার মা দেখে শাওন দাঁড়িয়ে আছে ঘরের আয়নার সামনে, আর আয়নায় দেখা যাচ্ছে ঠিক অন্য কাউকে, একটা ছিন্ন মাথার বাচ্চা ছেলেকে, যার গলা দিয়ে কালো তরল গড়িয়ে গড়িয়ে পড়ছে। গ্রামের বৃদ্ধদের কাছে জানতে পারা যায় এক বীভৎস গল্প। এই জমিদার বাড়ির মালিক ছিলেন এক বিধবা মহিলা। তার একটা পাগল ছেলে ছিল। সে সবসময় নিজের আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলতো। একদিন সে আয়নার মধ্যে নিজের মাথা কেটে ফেলল আয়নার সামনেই। এরপর থেকে ওই মহিলাটি পাগল হয়ে যায় এবং কষ্ট সহ্য করতে না পেরে নিজে ওই আয়না ভেঙে সেই আয়নার টুকরো দিয়ে গলা কেটে ফেলে। এবং সেই তখন থেকেই গ্রামে প্রচলিত আছে ওই আয়নায় কেউ যদি তাকায় তার চোখে দাগ পড়ে যায় এবং তার ভেতরে
সেই মহিলার আত্মা ঢুকে পড়ে। ওই আত্মা নিয়ে সেই আত্মা প্রতিনিয়ত তার দেহটি ভোগ করে এবং ধীরে ধীরে শরীরের সব অংশ নিজের করে নেয়। শাওনের মধ্যে শুরু হয় অনেক পরিবর্তন। তার চোখ থেকে রক্ত ঝরে, মাঝে মাঝে সে নিজেই নিজের নখ উপড়ে ফেলে, আর এক রাতে নিজের পেট কাটতে থাকে আয়নার ভাঙা টুকরো দিয়ে। তাকে ধরতে গিয়ে তার বাবা মা দেখে শাওনের মুখ বিকৃত হয়ে যায়। একদম মহিলা কণ্ঠে বলে, এটা আমার শরীর, তুমি কে? আমাকে থামাতে আসো। তার ঘরে গিয়ে সবাই ভয় পায়। দেয়ালে লেখা ছিল রক্ত দিয়ে একটা লাইন, শেষে আমিই দেখব তোর চোখের ভেতর দিয়ে। ঠিক এমন একটা কথা লেখা ছিল। তো এরপর একজন হুজুরকে আনা হয়। 3 দিন রুকিয়া শুরু করেন। প্রথম দিন শাওনের দেহ কাঁপে, ঘর অন্ধকার হয়, বাতাস ভারী লাগে। দ্বিতীয় দিনে সে হুজুরের দিকে তাকিয়ে বলে, তুই আয়না ভাঙবি? আয়, আমি তোর চোখেই থাকি। তৃতীয় দিন শাওনের গলা দিয়ে বেরিয়ে আসে এক বিকট কণ্ঠ এবং শাওনের চোখ ফেটে রক্ত বের হতে থাকে। হুজুর বলেন, এটা আত্মা না, এটা আয়নার ভিতরে থাকা এক বদ জিন, যারা ছিন্ন দেহ চায়, যারা মানুষকে ভয় দেখায়, মানুষের ক্ষতি করে। এক রাতে শাওনের ঘরে গিয়ে দেখা যায় সে নিখোঁজ। ঘরের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে রক্ত। একটি আয়না উল্টে পড়ে আছে, তার পেছনে লেখা, এবার আমি বের হলাম, কে দেখবে? তার ছোট বোন কিছুদিন পরে এক আয়নার দোকানে কাজ নেয় ঢাকায়। একদিন বিকেলে আয়না মুছতে গিয়ে দেখে আয়নার মধ্যে দাঁড়িয়ে আছে শাওন, ছিন্ন দেহ, মাথায় হাত ধরা আর চোখ নেই। আচ্ছা, তার মাথাটি হাতে ধরা আর কোনো চোখ নেই। সে শুধু বলল, তুই আয়নার দিকে তাকিয়েছিস, এখন তুই আমাকে বহন করবি। আজও কেউ যদি পুরনো পুকুর পাড়ের ঘরে আয়না নিয়ে যায়, নিজের মুখ দেখে এই আয়নায়, অদ্ভুতভাবে সে অনুভব করে তার শরীর যেন তার নয়, তার পাশে একটা ছায়া দাঁড়িয়ে আছে, যার মাথা নেই, কেবল রক্তে ভেজা এক হাসি। সে তখন কানে কানে বলবে, তুই আয়নার বাইরে আর আমি তোর ভেতর। রাতুল ভাই, এই ঘটনার পর আরও অনেক ঘটনা ঘটেছিল যে এখন বলা সম্ভব নয়, তো আবারও ঘটনায় চলে যেতে চাই। এরপর শাওনের জন্য অনেক বড় কবিরাজ ডাকা হয়। কবিরাজ এসে সবাইকে বলল, ওকে খুব খারাপ একটা জিন আসর করেছে, ওই জিনটা ওকে না মেরে থামবে না। এরপর কবিরাজকে সবাই বলে, যেভাবেই হোক শাওনকে বাঁচাতে হবে। এরপর কবিরাজ তার বাবা মাকে বলল, আপনারা যদি আপনার ছেলেকে বাঁচাতে চান তাহলে ওই জিনকে তেলে পুড়ে মারতে হবে। সবার অনুমতি নিয়ে কবিরাজ ওই জিনকে মারার জন্য একাই একটি আয়না নিয়ে ওই জমিদার বাড়িতে চলে যায়। এরপরে কবিরাজ কী করে তা কারোরই জানা নেই। রাত প্রায় 4টার দিকে ওই কবিরাজ ওই জমিদার বাড়ি থেকে বের হন এবং শাওনও সেই তার সাথে বের হন। এরপর থেকে শাওন এখন পর্যন্ত সুস্থ আছে, ভালো আছে। রাতুল ভাই, এটি ছিল আমার ঘটনা। লিখতে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভালো লাগলে পড়ে শোনাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম নাহিদ। ভয়ের শুরু এখানে। ইয়েস, ভয়ের শুরু এখানেই। আমরা শুনলাম চমৎকার একটি ঘটনা, যেটি আমাদেরকে পাঠিয়েছিলেন আরিফুল ইসলাম নাহিদ ভাই। উনি আমাদেরকে রেগুলার ঘটনা পাঠাচ্ছেন এবং ওনার লেখাগুলো বেশ ভালো, তবে কিছু কিছু জায়গায় ঠিক করতে হবে আরও। তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ আরিফুল আপনাকে। নাহিদ লিখেছেন আমাদেরকে, আয়ুব প্রধান আয়ুব, মনোহরপুর 2 নং সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ছিলেন আমাদের সাথে। প্রথম ঘটনাটা অনেক বেশি ভয়ঙ্কর ছিল। জাকারিয়া ছিলেন আমাদের সাথে, পাঠানডাঙ্গা থেকে ছিলেন আমাদের সাথে। শাহাদাত হোসেন সাব্বির ভাই লিখেছেন, আলহামদুলিল্লাহ, ঢাকা থেকে শুনছি ভাই, গাইবান্ধালে দেখা হবে ইনশাল্লাহ। লিখেছেন আমাদেরকে মাসুদা, যুক্ত হলাম সুন্দরঝান মোড় থেকে। গল্প দুটোই বেশ ভয়ঙ্কর। লিখেছেন আমাদেরকে শফিকুল, ঘটনাটা বেশ ভয়ঙ্কর ছিল, ভয়ঙ্কর রকমের গল্প। লিখেছেন প্রেমা ইসলাম। নয়ন সরকার লিখেছেন, ভাই কেমন আছেন? রেডিও সারাবেলার অনুষ্ঠান শুনছি, ভূতবেলার সাথে আছি চন্দিয়া থেকে। মাসুদা লিখেছেন, আরও বেশি ভয় পেতে চাই। বৃষ্টিও লিখেছেন আমাদেরকে, আসসালামু আলাইকুম ভাই, যুক্ত হলাম খানকা শরীফ থেকে। আচ্ছা, আমরা নানা আর নাতনি, আচ্ছা ওনার নানার সঙ্গে যুক্ত হয়েছেন, দুজনের জন্য শুভকামনা। সাথী রয় ছিলেন আমাদের সাথে, ভাইয়া গাইবান্ধা থেকে। আচ্ছা আচ্ছা,
ওকে ফাইন। লিখেছেন আমাদেরকে উষাদ হৃদয়, ভাই আরও ভয় পেতে চাই। বিশাল লিখেছেন আরও ভয় পেতে চাই। যুবরাজ ছিলেন আমাদের সাথে, লিখেছেন লুৎফুল আনোয়ার ভাই, আসসালামু আলাইকুম রাতুল ভাই, চট্টগ্রাম থেকে ভূতবেলার নিয়মিত শ্রোতা, জয়েন হয়ে গেলাম। গত পর্ব শুনতে পারি নাই, অনেক মিস করেছি ভাই, আপনাকে মিস করেছি, আপনাকে পেয়ে ভালো লাগলো। আশিক আদনান লিখেছেন কি অবস্থা ভাই, কেমন আছেন, অনেকদিন পর শুনছি, একটা স্পেশাল এপিসোড করা যায়। জি অবশ্যই স্পেশাল এপিসোড করা যায়, আমি রেখেছি ঈদে স্পেশাল এপিসোড থাকবে, স্পেশাল কিছু মানুষজনদেরকে নিয়ে। মেয়ার বাজার থেকে সাদেক ছিলেন আমাদের সাথে, মেইলটা অনেক ভয়ের ছিল, বিভৎস ছিল। অভিমানী ছিলেন আমাদের সাথে, আসলে ইমেলটা ভয়ের ছিল, অনেক ভয় পাচ্ছেন। লিখেছেন ফুফতো ভাই মিলে শুনছি, আয়ুব প্রধান অনেক ভয় পেয়েছেন। সাদেক হাসান জানিয়েছেন মিষ্টি ছিলেন আমাদের সাথে। মনির শেখ লিখেছেন ভাইয়া আপনার কণ্ঠে মনে হয় জাদু আছে, মেইলটা অনেক ভয়ঙ্কর ছিল। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আশিকুর রহমান সরকার ছিলেন আমাদের সাথে। সিদ্দিক আকন্দ ছিলেন, লিখেছিলেন আমাদেরকে মিষ্টি আবারও যে কেমন আছেন আপনি, অনেক ভালো আছি বলেই ভূতবেলায় বারবার ফিরে আসি। লিখেছেন আমি আমার বন্ধু মারুফ আচ্ছা জমিতে পলো দিয়ে মাছ ধরছেন এবং রাস্তার ধারে হয়ে আপনাকে শুনছি, সত্যি বলতে অনেক ভয় লাগছে। লিখেছেন আমাদেরকে আব্দুর রহমান আসিফ, গড় দেখে থেকে শুনছি। তো অনেক ধন্যবাদ যারা লিখছিলেন আপনাদের সুন্দর মতামতগুলো। আপনারা লিখতে থাকুন এবং আপনাদের কাছে যদি এরকম ভয়ঙ্কর ঘটনা থাকে, আপনি যদি চান আমি পড়ে শোনাই, সেক্ষেত্রে আপনার ঘটনাটি লিখে পাঠিয়ে দিতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sarabella@gmail.com। আর যারা আমাদের স্টুডিওতে আসতে চান তারা চাইলে আমাদেরকে ফোন করতে পারেন এই নাম্বারে 01713484465। তো এই পর্যায়ে আমি আর কথা বাড়াবো না, আমাদের স্টুডিওতে আছেন আরেকজন অতিথি, আমাদের আজকের এপিসোডের সেকেন্ড গেস্ট, তার কাছে চলে যাব, তার নাম ঠিকানা শুনবো এবং তারপর শুনবো তার ঘটনা। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি অনেক ভালো আছি। আপনার নাম ঠিকানা বলবেন এবং তারপর আপনার ঘটনায় চলে যাব। আমার নাম মোহাম্মদ শান্ত সরকার। জি। আমার বাসা খানকাশরী বলমঝাড় রোডে আর কি। জি ওকে। তো আমরা যে ঘটনাটি শুনবো প্রথমে, এটি আপনার নিজের সঙ্গে ঘটা নাকি শোনা ঘটনা? এটা বেসিক্যালি আমার সঙ্গেই ঘটা। জি। তো সেটাই আর কি উপস্থাপন করতে যাচ্ছি আজকে। ওকে আচ্ছা ঠিক আছে, আমরা শুনি তাহলে। তো ঘটনাটা খুব বেশি দিন আগের নয়, মানে আপনার এই বিশ্বকাপ ফুটবল যখন আর কি চলে তখনকার ঘটনা। তো মানে যেদিন করে খেলা হয় আমরা বেসিক্যালি মানে দুই বন্ধু মিলে আর কি মানে অন্য কোথাও যাই ঘুরতে, মানে ঘুরতে বলতে খেলা দেখতে যাই বেসিক্যালি, মানে সবার সঙ্গে খেলা দেখার একটা মজা আলাদা। হ্যাঁ, তো সেজন্য সেটার উদ্দেশ্য করে আমরা যাই। তো মানে খেলা ছিল রাত 3টায়। তো আমরা ওইখানে খেলা দেখলাম, খেলা শেষ করলাম, করার পরে তো আমরা ফিরছি, মানে বাসার উদ্দেশ্যে এখন ফিরবো। তো ফিরতে ওখানে একটু মানে একটা অন্ধকার রাস্তা পড়ে আর কি, বাসায় আসার পথে আর কি একটা অন্ধকার রাস্তা পড়ে। তো অন্ধকার রাস্তা দিয়ে আমরা আসতেছি। তো এখন মানে ওই ন্যানো সেকেন্ডের মধ্যে আমি ভাবতেছি যে কি করা যায়, এখন কি করব, সামনে তো মানে ভয়ঙ্কর একটা জিনিস, আর এইদিকে আমার পাশেও আমার ফ্রেন্ড ছিল কিন্তু সে নাই। হ্যাঁ। তো এখন মানে কি করব বুঝতেছি না। তো এই অবস্থায় আমি ওখানে আর কি সেন্সলেস হয়ে পড়ে যাই। তো পড়ে যাওয়ার পরে মানে উঠিয়ে মানে একটু পরে উঠে দেখি আমাকে কয়েকজন লোকে পানি ছিটিয়ে আর কি উঠালো। তো মানে উঠানোর পরে মানে ওইখান থেকে আসছি, পরে আমি আর কি পরে আর কিছু বলতে পারি না আর কি। পরে জানতে পারলাম আমার ফ্রেন্ড, মানে আমি কিন্তু জানি যে ওই গাছের তলা পর্যন্ত আমার ফ্রেন্ড আমার সঙ্গে আসছে, কিন্তু পরবর্তীতে জানি যে ওই ফ্রেন্ড আমাকে খুঁজতেছিল কিন্তু ও আমাকে পায়নি। দুজনকে খুঁজেছেন কিন্তু হ্যাঁ, কিন্তু কেউ কাউকে পায়নি, কিন্তু আমি মানে ওর সঙ্গে আসছি এমনটা মনে হয়েছিল আমার। তো গাছের নিচে এসে দেখি ওই নাই, মানে আমরা গল্প করতে করতে আসতেছিলাম, গাছের নিচে এসে দেখি ওই নাই। তো এইটাই আর কি ছিল আমার ঘটে যাওয়া এক ঘটনা আর কি, অদ্ভুত এক ঘটনা। জি ঠিক আছে, অনেক ধন্যবাদ। আপনার জীবনে ঘটে যাওয়া খুব ছোট্ট একটা ইনসিডেন্ট আমাদের সাথে শেয়ার করলেন। আমরা ফিরবো আবারও আপনাদের কাছে। তো এই মুহূর্তে আমি দেখতে চাই কে কে আছেন আমাদের সাথে। ভাই আপনারা আছেন? তো আমরা আবারও চলে আসবো আমাদের প্রথম অতিথির কাছে, ওনার কাছে শুনবো ঘটনা এবং তারপরে আবার আপনাদের কথাবার্তাগুলোতে ফিরবো। তো খুব বেশি কথা বাড়াবো না, আমাদের স্টুডিওতে আছেন আবার আমাদের স্টুডিওর প্রথম অতিথি আজকের এপিসোডের মনির ভাই, তার কাছে ফিরে আসলাম। ভাইয়া আমরা শুনবো আপনার থেকে ঘটনা। হ্যাঁ,
আমার সাথে দ্বিতীয় ঘটনা হচ্ছে হলো এরকম বেশি না, 3-4 বছর এরকম হবে। সেদিন হচ্ছিল ঝুম বৃষ্টি পড়ে। আচ্ছা, মাছ মারতে বের হবো আমি আর যে আমার এক ভাই, ও মামাতো ভাই। জি। তখন হচ্ছিল আর দুইজনের মতো খাওয়া দাওয়া করে পলো, লাইট, তারপরে কাঁধা আর কি, আর গ্রামে মাছ ধরার যে সরঞ্জাম সেগুলো সব নিয়ে বের হই। বের হওয়াতে আমরা আমাদের এলাকাটা একটা ভয়ঙ্কর জায়গা নামে মানুষ চিনতো। উত্তরধান করা, জোড়া ব্রিজ, তারপরে বট গাছ, তাহলে মালি ভিটা নামে একটা জায়গা ছিল। ওটা আর কি মানুষ এখনো ভয়ঙ্কর নামে চেনে, কিন্তু কালের পরিবর্তনে বর্তমানে আর কি ওই রকম মানুষ তেমন একটা ভয় পায় না। কিছু কিছু মানুষের ক্ষেত্রে ভয়ঙ্কর ঘটনা ঘটে যায়। আচ্ছা, পরে আমরা দুজন বের হই, ওই মালি ভিটা দিয়ে আমরা যাই। ওখানে একটা মৌলানা ডিগি নামে আছে, ওই ডিগিতে নাকি অনেক আগে তোমার একটা বিরাট বড় একটা শিমুল গাছ ছিল, আর ওখানে নাকি অনেক মানুষ ভয় পাইতো। মানে ওখানকে মানুষকে বাড়ি থেকে বিভিন্ন কৌশলে নিয়ে যায়, ওখানে হলো রাখা হতো, পরে অচেতন অবস্থায় ওখানে পাওয়া যেত। আমরা সেই পাশ দিয়ে, আমাদের এগুলো ভৌতিক কোনো কাহিনী বা এগুলো কোনো সেন্সও ছিল না আমাদের। তা আমি ওখানে নামি, প্রথম আমি 2টা পুঁটি মাছ পাই, মানে মাছ কম, মানে হালকা কেবল পানির দিকে শুরু, মাছ কম। আমি 2টা পুঁটি মাছ পাই। আমার ওই ভাইও মাছ মারতেছে, ও আর কি আমার থেকে বেশি মাছ পায় আর কি। ও মাছ মারতেছে, আমিও মারতেছি। আমি যখন 2টা পুঁটি মাছ মারছি, মারার পর এক কদম পা আগে নেই, আর ভিতরে আমি একটা বড় একটা বোয়াল মাছ দেখতে পারি। বোয়াল মাছ দেখতে পারি, আমি তো অনেক খুশি। বোয়াল মাছ, তা আমি কিভাবে মারবো আমি এটা বুঝতেছি না। মানে আমি অন্যরকম একটা মনে হয় অনুভূতিতে চলে গেছি। আমি যে এতটা ভয়ঙ্কর জিনিসের শিকার হব তা না। পরে আমি প্রথম আর কি মারার জন্য প্রথম সাপ আমি রেডি করছি। রেডি করার দেখি একটু সরে গেল, আমি আবার একটু আগাছি, আগানি পর আবার সাপ মারতে ধরছি, দেখি ও একটু মেরে গেল। আমি বরাবর ভাবি যে এইভাবে তো হবে না, হতে পারে অনেক বড় মাছ, ও অনেক চালাক, আমি এটা ভাবতেছি। পরে আমি আর একটু আগাই, আগানোর পর আমি ওকে প্রথম সাপটা মারি। মারার পর দিকে ও পড়ছে, আমার পলতে পড়ছে, কিন্তু হাত দিয়ে দিকে ও পড়ে নাই। না পড়াতে আমি অনেকক্ষণ খোঁজাখুঁজি করলাম যে পলতে শব্দ হচ্ছে, আবার হাত দিচ্ছি, মাছ নাই। আবার আমি হাত উঠাই, আবার পলতে হাত দিই, আবার শব্দ হচ্ছে, মানে আমি হাত সরালে মাছ ওর ভিতরে আছে বোঝা যাচ্ছে। তার কিছুক্ষণ পর আমি বলি যে না, এটা হবে না, আমি করি। পরে তুলছি, তোলার পর আমি তখন আমি তেমন একটা ভয় পাইনি। কিছুক্ষণ পরে আমি আবার 2টা পুঁটি মাছ মারছি, মানে মাছ তেমন একটা নাই, একটা কই মাছ ছিল, আমি ওর সাপ দিয়েছিলাম, কিন্তু আমার সাপে ধরা পড়েনি। তারপরে দিকে আবার ওই বল মাছটা আমার চোখের সামনে, বারবার, হ্যাঁ বারবার আবার আমার চোখের সামনে, কিন্তু এর আগের থেকে ওর একটু অন্যরকম, মানে ওর চোখ দুটো মানুষের মতো, ওর চোখ দিয়ে লাল রক্ত বের হচ্ছে। তখন তো আমি প্রচুর ভয় পেয়ে যাই। হ্যাঁ, পরে আমি আবার ভাবি না, এটা ভয়ের কিছু না, হতে পারে যে এটা মানে আমি সাপ করছি, হতে পারে ও আঘাত পাইছে, হওয়াতে ওর রক্ত বের হতে পারে। পরে আমি আবার সাপ মারি, কাজ হয় না। পরে আমি অলরেডি বিরাট রকম একটা ভয়ঙ্কর একটা আওয়াজ শুনতে পারি, তখন আমি ওখান থেকে উঠে যাই। আমি এই সময়টা ঘটেছিল, আমার ওই ভাই আমার আশেপাশে ছিল না। আমি দূরে আরো অনেক লাইট দেখতে পাচ্ছিলাম, যে অনেক লাইট আছে। আমি ভাবছিলাম, আমি ডাকতেছি ওই ভাইকে, ও ভাই সাড়া দিচ্ছে না, আর দূর থেকে অন্য কেউ সাড়া দিচ্ছে, মানে এইরকম বিষয়, যে মানে ওর সাড়া না অন্য কেউ সাড়া দিচ্ছে, যে কি হয়েছে, মানে এইরকম বলতেছে। পরে আমি আমার মতো মাছ মারতে আগাচ্ছি। আমাদের ওখানে আরো একটা ভয়ঙ্কর জায়গা আছে কিছুক্ষণ পরে, ওটার নাম হচ্ছে চুয়ার পাতা। ওখানে অনেক আগে মানুষকে মেরে ফেলে রাখতো, মানে এইরকম অনেক ঘটনা আছে। আমি সেদিকে যেতে চাচ্ছি না, মানে আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। অবশ্যই আমি আগাচ্ছি, আমার মতো আমি মাছ মারতেছি। আমি চুয়ার পাতার দিকে যাব না, যে ওটা একটা ভয়ঙ্কর জায়গা, আমি ওদিকে যাব না। না যাওয়াতে আমার মনটা আবার ওইদিকেও যাচ্ছি,
কেন জানি আমি যে মাছকে ছাপাই ওই মাছের কেন জানি ওইদিকে মুভ করে, আচ্ছা আচ্ছা, মানে আমাকে ওইদিকে নিয়ে যায়। পরে আমি যাব না, আবার অন্যদিকে মুভ করি, দেখি আমি আবার ওইদিকে মাছ পাই, ওইদিকে যাচ্ছি। যাওয়ার পথে পথে আমি অনেক দূর আগে যাই, যাওয়ার পরে আমি যতই যাচ্ছি চলে আমার পানি বেশি হয়ে যাচ্ছে, বেশি হওয়া যাওয়াতে আমি আবার ওই বল মাছটাকে দেখতে পাই। আমি তখন একটু মানে ওখান থেকে সরে আসার চেষ্টা করি, কিন্তু আমার মনটা মানতেছিল না যে না আমার মাছটাকে মারতে হবে। আমি আবার ভাবি না না ওটা আমি মারবো না, এটা ভয়ঙ্কর হতে পারে। আচ্ছা, পরে আমি আবার এরকম ছাপানো শুরু করি, ধীরে ধীরে আমাকে ওই ওখানে পর্যন্ত নিয়ে যেতে হয়, ওই চুয়ার ব্যথা ওখানে একটা গাছ আছে, গাছটা কিসের জানি চিনি না, আমার ওখানে অব্দি নিয়ে যেতে। আর যদি আমি 2 থেকে 1 পা ভেতরে যাই, যাওয়ার পর তাহলে আমি হলো ওই পুকুরে পড়ে যাই, ঠিক আছে। তখন আমার সেন্স যাচ্ছে যে না আমার এখান থেকে যেতেই হবে। তখন আমি পলোটা ঘাড়ে নেই, আমি একটুক্ষণ আসার আগে আমাকে বলতেছে ভয়ঙ্কর স্বরে যে এবারে যাত্রায় তুমি বেঁচে গেলি। তারপরে আমি আমাদের মতো আমি তো ভয় পাইছি, আমি হাঁপাচ্ছি, মানে এত প্রচন্ড ভয় পেয়ে গেছি, আমি অনেক হাঁপাচ্ছি। আচ্ছা আচ্ছা। পরে আমি আমার ধীরে ধীরে আমি আসি, আসার পর আমার যে ভাইকে আমি ছাড়ে গিয়েছিলাম বা ওই ভাই অন্যদিকে মুভ করছিল, ওই ভাই নাকি আমাকে প্রচুর ডাকছে, আমি নাকি শুনতে পাই নাই বা আমাকে অনেক ডাকছে। পরে ওই ভাই বুঝছে, ভাবছিল যে আমার বাড়ির কাছ থেকে মনে হয় চলে গেছে, ঠিক আছে। পরে ওই ভাইয়ের সাথে একটা ঘটনা হয়েছে, আমি সেটা একটু শেয়ার করি। ওই ভাই হচ্ছে হলো ওই মালিভিটা দিয়ে নাকি হলো উপরে ওঠে, উপরে ওঠার পর ওই হলো জোড়াপুল, বলছিলাম জোড়াপুল, জি ওই জোড়াপুলের কাছে যায়। যাওয়ার পর ওখানে হচ্ছে হলো ও আর কি মানে ভয় পাইছে, মানে কেউ নাই, ও রাস্তার হলো মুড়া দিয়ে আর কি পানিতে মাছ মারে। মাছ মারতে মারতে অনেকে একটা বড় মাছ দেখছিল আমার মতো, দেখাতে ও সাপ মারে, সাপ মারার সাথে ওই ও মা করে শুধু পড়ে যায়, ঠিক আছে। পড়ে যাওয়ার পর ওর হচ্ছে হলো পাটা ভয়ঙ্কর অবস্থা হয়ে যায়, পাকে দুমড়ে মুচড়ে যায়, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে ওকে পানিতে টেনে নেওয়া হয়। হ্যাঁ, ও মা করার পর ওর কোনো সেন্স ছিল না। তারপরে তো আমি তো আমার মতো বাসায় চলে গেছি, পরে দিকে অনেক চিল্লাচিল্লি, হ্যাঁ পরে এসে দিকে ওকে 2-3 জন হলো আর কি টানতেছে, কিন্তু ওই পানি থেকে তুলতে পারতেছিল না। তারপরে হলো অনেকজন আসিয়া, ওখানে নাকি এক ভাই ছিল, উনি ছুটে টুরে পড়ছে, পরে আমাকেও অনেক পরে বলছিল, পরে ওর পাটা মানে সারাইতে পারতেছিলাম। পরে দেখি হচ্ছে ওর পাটা অনেক অসুবিধা হয়েছিল। আমার দ্বিতীয় স্টোরি এটাই। আচ্ছা আচ্ছা, মনির ভাই অনেক অনেক ধন্যবাদ আপনার দ্বিতীয় ঘটনার জন্য। তো আমরা আবারও আপনার কাছে ফিরবো। তো প্রিয় শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে যে যারা যেখান থেকে আমাদেরকে দেখছেন এবং উপভোগ করছেন ভূতবেলা, আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাতে চাই ভূতবেলায়। এরকম ঘটনা যদি আপনিও শেয়ার করতে চান, আপনার সঙ্গে ঘটে যাওয়া অথবা আপনার জানা অথবা আপনার শোনা ঘটনা, আপনি চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আর অনেকেই ভাবেন যে আমার সাথে তো কোনো ভৌতিক ঘটনা ঘটেনি, আমি তো ওখানে যেতে পারবো না। আপনি আপনার শোনা ঘটনা শেয়ার করতে পারেন এখানে। যেমন আমি এখানে আসি, আমার নিজের সঙ্গে কিন্তু ঘটা কোনো ভৌতিক ঘটনা নেই, কিন্তু আমি যতগুলো ঘটনা শেয়ার করি সব আপনাদের ঘটনা, সব আমার শোনা, আমার জানা। তো যাই হোক, আপনারা চাইলে আমাদেরকে লিখে পাঠাতে পারেন আপনার ঘটনা। আমাদের মেল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sarabela@gmail.com। আর আপনি যদি চান সরাসরি স্টুডিওতে আসতে, আমি তো বলে দিচ্ছি বারবার, আপনারা চাইলে আমাদেরকে ফোন করতে পারেন এই নাম্বারে। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 01713484465। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হচ্ছেন আমাদের সাথে, লিখছেন আপনাদের মতামতগুলো, আমি পড়ছি আপনাদের কথাবার্তাগুলো, আমি দেখতে চাই কে কে আছেন এবার আমাদের সাথে। লিখেছিলেন আনন্দ কুমার, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন নাদিম হোসেন রনি, উনি লিখেছেন ভাইয়া অনেকদিন পর শুনছি, ভালো লাগছে, 5 জুমা থেকে নিয়মিত শোনা হয় ভূতবেলা, গল্প ভালো লাগে আপনার কণ্ঠে শুনতে। থ্যাংক ইউ সো মাচ নাদিম হোসেন রনি ভাই। লিখেছেন আমাদেরকে শামীম শেখ, রাতুল ভাই কেমন আছেন, স্টোরিগুলো শুনছি, ভালো লাগছে। শামীম ভাই অনেক অনেক ভালোবাসা রইল আপনার জন্য। বিলাস লিখেছেন ভাইয়া আমি আজ থেকে যুক্ত হয়ে গেলাম, ওকে ফাইন। লিখেছেন আমাদেরকে আরিফ নাহিদ, অনেকদিন পর ভূতবেলা শুনে ভালো লাগছে। দেখতে পাচ্ছি আমাদেরকে লিখেছেন সিয়াম আহমেদ, যদিও আমার বাসা গাইবান্ধা সদর উপজেলা বল্লমঝাড় ইউনিয়নের 5 নং ওয়ার্ডের উত্তর ধানঘরে, বর্তমানে আমি সাভার থেকে রেডিও সারাবেলার সাথে যুক্ত আছি, আপনাদের অনুষ্ঠান শুনছি। অনেক অনেক ভালোবাসা রইল সিয়াম আহমেদ। লিখেছেন আবারও আরাফা হক, লিখেছেন আমাদেরকে আসিফ, ভালো আছি,
তারপর দেখতে পাচ্ছি লিখেছেন আমাদেরকে অভিমানী মন আমার। আচ্ছা, আসলে এই ধরনের ছদ্মনাম ব্যবহার করে কেন ফেসবুক ইউজ করেন আমি বুঝি না। আপনার নামটি জানাবেন কমেন্ট করলে। লিখেছেন আমাদেরকে ইসমাইল হামিদ ইমরান। তারপর দেখতে পাচ্ছি আনন্দ কুমার ছিলেন আমাদের সাথে, ভালোবাসা জানিয়েছেন। দেখতে পাচ্ছি মনির শেখ লিখেছেন, ভাই আজকে শুধু ইমেল বলেন, ইমেল শুনতে ভয় ভয় লাগে। আচ্ছা, ইমেল যদি ভয় লাগে তাহলে তো ইমেল আপনাদের পাঠাতে হবে বেশি বেশি। যেমন আপনারা অতিথি যারা আসেন তারা প্রত্যেকেই প্রতি সপ্তাহে আমাদেরকে সময় দেন, তো আপনারা সেই জায়গায় যদি আপনারা ঘটনা লিখে পাঠান আমাকে, তাহলে তো আমি মানে ইমেল পড়ে কুল পাওয়ার কথা নয়। আবার অনেক সময় দেখা যায় যে ইমেল পাওয়া যায় না, যদিও প্রত্যেকেরই ব্যস্ততা আছে, তবে চেষ্টা করবেন প্রত্যেকেই ইমেল পাঠানোর। যদি ইমেল ভালো লাগে, ইমেল ভালোবাসেন, এরকম ইমেল যদি বেশি বেশি শুনতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আমাদের ইউটিউবে শুধুমাত্র ইমেলগুলোই আপলোড করা হয়ে থাকে। আরজিরাতুল ভূতবেলা লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন চ্যানেলটি। উষাদ হৃদয় লিখেছেন, ভাইয়া অনেক ভয় লাগছে, সাথে আছি একটা পর্যন্ত। শ্বেত পদ্ম ছিলেন আমাদের সাথে, ভাইয়া কেমন আছেন? আমি 2019 সাল থেকে ভূতবেলা শুনছি, আমার কাছে অনেক ঘটনা আছে, একদিন সময় হলে ওখানে গিয়ে বলবো ইনশাল্লাহ। ওকে, অবশ্যই। এরপর দেখতে পাচ্ছি তো দেখতে পাচ্ছি আমাদেরকে লিখেছেন ইশরাত জাহান, ভাইয়া ইমেল বেশি করে পড়া যায় না। আমি ইমেলের কথা কিছুক্ষণ আগেই বললাম ইশরাত জাহান, আপনাদের বেশি বেশি ঘটনা পাঠাতে হবে, তাহলে আমি বেশি বেশি ইমেল পড়তে পারবো। রুহুল আমিন সরকার ছিলেন আমাদের সাথে, রংপুর ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাস হল থেকে শুনছি, প্রোগ্রাম ভালো হচ্ছে, সঙ্গে আছি। অনেক অনেক ভালোবাসা রইল ভাইয়া যুক্ত হওয়ার জন্য। রংপুর থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন। ভয় পাচ্ছি, আচ্ছা আচ্ছা শান্ত, ভয় পাচ্ছি না লিখেছেন। আচ্ছা, অভিমানী ছিলেন আমাদের সাথে, ভয়েরও বটে, ঘটনাটা মাছের লোভ দিয়ে নিয়ে যেতে চাচ্ছিল মনে হয়। রাইম আদনান লিখেছিলেন, সুন্দর হচ্ছে, আমি ঘটনা বলতে চাই। রুহুল আমিন সরকার, কাইন্ডলি আমাদেরকে মিসড কল দিতে পারেন এই নাম্বারে 01713484465। অনেক সময় দেখা যায় প্রোগ্রাম শেষ করে যখন বাসায় ফিরি তখন আপনাদের কমেন্টগুলো খুঁজতে অনেক কষ্ট হয়ে যায়, যে আপনি কখন কমেন্ট করেছেন আপনাকে খুঁজে বের করা। এই জন্য আপনি চাইলে দয়া করে একটু মিসড কল দেবেন আমাদেরকে। আমাদের নাম্বারটি হচ্ছে 01713484465। ঢাকা থেকে আমাদেরকে দেখছিল রাইম আদনান। মিথেল সরকার ছিলেন আমাদের সাথে রংপুর থেকে, সোহাইব ইসলাম ছিলেন আমাদের সাথে, ইব্রাহিম শাওন ছিলেন, মনির ছিলেন, আবারও দেখতে পাচ্ছি সোহাইব ইসলাম আবারও ছিল, সেই সাথে আরও অনেকেই ছিলেন। আমি আসলে আর কথা বলতে চাই না, আমাদের স্টুডিওতে আজকে অনেকগুলো অতিথি আছেন। তো এই পর্যায়ে আমরা আমাদের আরেকজন অতিথির কাছে যেতে চাই, আরাফাত রহমান, তার কাছে। ভাই কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। ভাই আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আপনি, আমার মনে আছে এর আগেও একবার ভূতবেলায় এসেছিলেন এবং সেই সময় প্রোগ্রামের একেবারে শেষ মুহূর্তে যুক্ত হয়েছিলেন এবং আপনার একটি ঘটনা ছিল, অর্ধেক রেখে আপনি চলে গিয়েছিলেন। সেই ঘটনাটা কি আপনি শেয়ার করবেন নাকি অন্য কোনো ঘটনা? না ভাই, আজকে নতুন একটা ঘটনা। আচ্ছা ঠিক আছে, আমরা শুনবো। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আরাফাত রহমান। আমার বাসা এই পাশেই স্থানীয়। হ্যাঁ, আজকে আমি ঘটনা বলবো আমার এলাকার একটা ভাবির সঙ্গে ঘটে যাওয়া ঘটনা। জি। তো আমার ওই ভাবির বাসা ছিল আমার বাসা থেকে 2-3টা বাসা পর। আমার ভাবি একদিন ফজর নামাজ শেষে হাঁটতে বের হয়েছিল। আচ্ছা। হাঁটতে বের হয়ে উনি আমাদের পাশের এলাকাতে একটি আছে, মন্দির আছে, মন্দিরের পাশ দিয়ে যাইতে ধরে দেখে যে একটা 10 টাকার নোট পড়ে আছে। ওকে। তো ভাবি ভাবলো যে নোটটা তুলে উনি মসজিদে দিবে। উনি নোটটি যেই মাত্র তুললো, তোলার পর উনি বাসার দিকে রওনা হচ্ছিল। তো বাসার দিকে আসতে ওনার খেয়াল ছিল না যে মসজিদে দিতে হবে। ওকে। উনি টাকাটা নিজের কাছেই রাখে। কিছুদিন নিজের কাছে রাখা অবস্থায় ওনার হঠাৎ খেয়াল হয় যে টাকাটা আজকে মসজিদে দেওয়া দরকার। উনি তো মহিলা মানুষ, হ্যাঁ, বাসা থেকে সচরাচর বের হতে পারে না, এই কারণে ওনার আর কি দেওয়া হয়নি। তো কিছুদিন ওনার কাছে আরো ছিল টাকাটা রাখার পর একদিন বিকালে উনি বাসা থেকে বের হয়েছে। বের হওয়ার পর হঠাৎ ওনার নাকি মাথা ব্যথা শুরু হয়েছে। ওকে। মাথা ব্যথা করার কারণে উনি বাসাতে আসে। বাসায় আসার পর উনি বিছানায় একটু চোখ লাগে আসছিল, তো উনি বিছানায় শোয়ে। হঠাৎ উনি নাকি অটোমেটিক্যালি ওনার মুখ থেকে হাসি বের হচ্ছিল। আচ্ছা আচ্ছা। উনি হাসতে যাচ্ছিল না, কিন্তু অনিচ্ছাকৃত ভাবে ওনার মুখ থেকে হাসি ছুটে আসছিল। তো ওনার শাশুড়ি ওনাকে জিজ্ঞাসা করে যে মা তুমি হাসাহাসি করছো কেন? তা উনি বলতে পারে না যে কি কারণে হাসছিল। তো ওনার শাশুড়ি আবার জিজ্ঞাসা করাতে উনি ওনার শাশুড়ির দিকে রাগের দিকে তাকায়, মানে রাগের চোখে তাকাতে জি ওনার শাশুড়ি আর কি একটু ভয় পায়। ভয় পাওয়াতে ওনার হাজবেন্ডকে জানায়, মানে যে মহিলাকে ভূত ধরছে ওনার হাজবেন্ডকে জানায় যে বাবা তোমার স্ত্রীর তো দেখি সমস্যা। ওনাকে আমি জিজ্ঞাসা করলাম তুমি হাসতেছো কেন?
উনি আমার উপরে রাগে আসছে যে আমাকে মারবে। তো ওনার ছেলে অতটা গায়ে লাগায় নাই, যে হয়তো মন খারাপ ছিল বা কোনো একটা চিন্তার কারণে ওনার সঙ্গে বিয়ে খারাপ করছে আর কি। আচ্ছা আচ্ছা। তো ওনার স্বামী যখন এটা খেয়াল করলো না, পরে উনি রাত্রেবেলা ঘুমানোর পর সকালে যখন উঠে দেখে ওনার ওয়াইফ হঠাৎ নাই বাসাতে। আচ্ছা আচ্ছা। তো উনি ভাবলো যে এত সকালে উঠে কই গেল, হয়তো নামাজ পড়ে হাঁটতে গেছে। ঘটনাটা হচ্ছে উনি ওই দিন হাঁটতে যায়নি, উনি যেখানে টাকাটা পাইছিল ভোরবেলা নামাজ পড়ে উনি আবার অটোমেটিক্যালি ওখানেই চলে গেছে, যা দেখে যে ওখানে আরো কিছু টাকা পড়ে আছে। আচ্ছা আচ্ছা। উনি ভাবলো যে টাকাগুলো নেবে কি নিবে না। তো উনি ভাবলো যে না, আমার কাছে 10 টাকা আছে, ওই টাকাটাই তো এখনো দিতে পারিনি, এই টাকাটা না নেওয়াটাই বেটার। আচ্ছা আচ্ছা। তো উনি সকালে মানে প্রতিনিয়তই হাটে আসে বাসাতেই, সেই দিনও বাসাতে আসলো। আসার পর যখন ওনার স্বামীকে খাবার দেওয়ার কথা বললো, উনি ওনার স্বামীর সঙ্গে রাগারাগি করতেছে যে তুমি নিজের খাবার নিজে নিয়ে খেতে পারো না। তো ওনার স্বামী একটু ওনাকে রাগ হওয়াতেই যে উনি দেখি ওনার হাজবেন্ডের উপর আবার রাগারাগি করতে হঠাৎ উনি ওই যে গতকালকে হাসাহাসি করতো, ওই হাসাহাসিটা আবার শুরু করে। তো ওনার হাজবেন্ড জিজ্ঞাসা করে তুমি হাসতেছো কেন, আমি তো তোমাকে রাগারাগি করলাম, তোমার হাসার কারণটা কি? তো মহিলা বলে যে আমি হাসবো, তোর কি তাতে? হাজবেন্ডের সঙ্গে তুই তুগারি করছে আর কি। তো ওনার হাজবেন্ড চিন্তা করলো যে হয়তো কোনো প্রেতাত্মা প্রভাব পড়ছে ওর উপরে। তো ওনার হাজবেন্ড একজন কবিরাজ ডাকলো। ওই কবিরাজ আসে ওনাকে বসে যে কথা বলবে যে তোমার কোনো প্রবলেম কি, তুমি এমনি অটোমেটিক্যালি হাসাহাসি কি কারণে করো। তো ও মহিলা ওনাদেরকে ঘরে পর্যন্ত ঢুকতে দেয়নি। উনি বলল যে আপনারা এখানে কেন আসছেন? তা কবিরাজ বলল যে তোমার ভালোর জন্যই আসছি। তো ওই মহিলা বলল যে আমার কোনো ভালোর দরকার নাই, তোমরা এখান থেকে চলে যাও। তারপরে এলাকার কিছু মহিলা মানুষকে ধরে ওনাকে জোর করে ঘরে বসানো হলো। বসানোর পর কবিরাজরা কবিরাজি করতেছে, ওই যে আর কি গ্রাম্য ভাষায় বলে পাতার উপর যে ভরণ দেয়, ওই ভরণ দিচ্ছিল আর কি। ভরণ দেওয়ার পরেই ওনারা ওনাদের বাসাটা একটু মানে ঝাড়ফুঁক করে দিয়ে যায়, আর বাসার চারপাশে 4টা বাঁশের খুঁটি গাড়ানোর পর ওখানে লাল পতাকা লাগাই দেয়, দিয়ে কিছু দোয়া কালাম করে ওনারা বলে যে আচ্ছা এরপর থেকে কোনো সমস্যা হবে না, আর যদি কোনো সমস্যা হয় আমাদেরকে জানাবেন। আচ্ছা আচ্ছা। তো আমার ওই ভাই আর কি বললো যে ঠিক আছে, কোনো প্রবলেম নেই, কোনো যদি সমস্যা হয় আমি আপনাদেরকে জানাবো। তো ওই ভাইয়া কবিরাজকে নিয়ে আসার পর ওনারা ঝাড়ফুঁক করে দিয়ে চলে যাওয়ার পর কিছুদিন উনি ভালো থাকার পর উনি আবার মনে করেন একদিন ফজর নামাজ পর হাঁটতে গিয়ে উনি আর কি, গ্রামে তো হাঁস মুরগি পালন করা হয়, উনি আর কি একটা ডিম পরে পায়, সাদা ডিমটা নেওয়ার পর উনি হাত দিয়ে তুলে নিয়ে ওই ডিমটা উনি বাসায় নিয়ে আসার পর তার পরবর্তী বিকালেই উনি আবার অনবরত ওই রকম হাসাহাসি শুরু করছে। হাসাহাসি করার কারণে ওনার তো হাজবেন্ড বাহিরে থাকে, ওনার শাশুড়ি বলে যে তুমি আবার হাসাহাসি করতেছো, তোমার কি আবার কোনো সমস্যা? তো উনি বলল যে আমার কি সমস্যা, আমি তোমাকে বলবো কেন? ওনার শাশুড়ি বুঝতে পারলো যে হয়তো আগের ঘটনা আবার হয়েছে, যে ওনার ছেলেকে জানানো দরকার। উনি ওনার ছেলেকে আগে জানায়নি, যে দেখলো যে যদি অল্প কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যায়, তো ঠিক হচ্ছে না, উনি অনবরত আবার আগের মতোই হাসে যাচ্ছিল। হাসার পর ওনাকে এলাকার মানুষ দেখতে আসে, ছোট বাচ্চারা যারা দেখতে আসে ওদেরকে দেখতে পারে না উনি ছোট বাচ্চাদেরকে দৌড়ানি দিত। তো এলাকার মানুষ ভয়ে পড়ে যায় যে বাচ্চা কাচ্চা গেলে দৌড়ানি দেয়, সামনেতে পড়লে আবার যদি কোনো ক্ষতি করে। আচ্ছা আচ্ছা। তো এলাকার মানুষ বললো এটা একটু তাড়াতাড়ি চিকিৎসা করা দরকার। তো ওনাকে আরেকদিন ফকির নিয়ে আসার পর উনি ঝাড়ফুঁক করে দিয়ে চলে যায়, বলে যে আজকে কোনো সমস্যা হবে না, যদি হয় আমাকে আবার কল দিবেন। উনি 1 দিন বা 2 দিন ভালো ছিল, ভালো থাকার পর উনি মানে একটু শরীর দুর্বল, ওনার নাকি প্রেশার লো হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা। ওনার বাবার বাসাতে পাঠাই দিছে। পাঠাই দেওয়ার ফলে ওখানে কিছুদিন থাকলো, যে দূরে থাকলে হয়তো কোনো প্রকোপ হবে না ওনার উপরে। তো উনি ওখানে থাকতেই মানে ওনার যে হাসাহাসি যে ছিল, ঝামেলাটা ছিল, ওটা অন্তত ছিল না ওই সময়। আচ্ছা আচ্ছা। উনি ওখানে থাকা অবস্থায় ওনার শরীর দুর্বল, উনি একদম মনে করেন যে অসুস্থ, হাঁটে যে চলবে এটাও চলতে পারে না। তো ওনার বাবার বাসাতে ওখানে চিকিৎসা চলতেছিল,
আর ওনার হাজবেন্ডকে কল দিয়ে বলা হলো যে ওনার জামাইকে মানে মেয়ে জামাইকে বললো যে বাবা ওর তো সমস্যা হচ্ছে অনেক, একটু চিকিৎসা করা দরকার। তো ওনার হাজবেন্ড কবিরাজ নিয়ে মানে ফোন নাম্বার দিল কবিরাজের, ওনারা কবিরাজকে কল দিছিল, আশেপাশের কবিরাজকে বলল, ওনারা নাকি আসে বলে যে এটা একটু সিরিয়াস মোমেন্টে চলে গেছে, এটা আমাদের দ্বারা সম্ভব না, এটা একটু বড় কবিরাজকে দেখালে হয়তো ভালো হতো। তো ওনারা বলল যে বড় কবিরাজ এখন আমাদের কাছে তো কোনো খবরে নাই যে আছে কি না কোথায়। তো ওই কবিরাজ একটা নাম্বার দিয়ে গেছে, ওই নাম্বারে কল দিছে। কল দেওয়ার পর মানে কবিরাজকে ডাকলো, ডেকে মানে চিকিৎসা চলছে, ঝাড়ফুঁক করছিল, ঝাড়ফুঁক করার পরে উনি তারপরও যে ঝাড়ফুঁক করার পর যে ভালো হবে আগের মতো তা হয়নি, এখনও অনবরতই ঘটনা চলছেই। আর এমনি শারীরিকভাবে যে দুর্বল এটার জন্য ডাক্তারি চিকিৎসা চলছে। আর কবিরাজকে এখনো রেগুলার ডাকা হয় কিন্তু ওনার কোনো বেনিফিট পাচ্ছিল না, যে ওনার শরীরে যে একটু ভালো হবে, একটু হাসাহাসি বন্ধ হবে, এটা এখনো ঠিক হচ্ছিল না। তো ভাইয়া এখন আমার গল্পটা এই পর্যন্তই, ওনাদের চিকিৎসা এখনো চলছে, পুরোপুরি সুস্থ হ্যাঁ এখনো সুস্থ হয়নি। জি জি, আরাফাত রহমান আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার ঘটনাটি আমাদেরকে শেয়ার করার জন্য। তো আমি আপনাদের কথাবার্তাগুলোই ফিরতে চাই, দেখতে চাই আমাদের সাথে কারা যুক্ত আছেন এবং আপনাদের মতামতগুলো পড়তে চাই। লিখেছেন আমাদেরকে তাজুল ইসলাম, শুয়ে থেকে শুনছি মালয়েশিয়া থেকে। আচ্ছা আচ্ছা, মালয়েশিয়া থেকে শুনছেন আমাদেরকে তাজুল ইসলাম, অনেক দূর থেকে শুনছেন, অনেক অনেক ভালোবাসা রইল ভাইয়ের জন্য। লিখেছেন আমাদেরকে আজিজুল ইসলাম, ভাইয়া কেমন আছেন, যুক্ত হলো মালয়েশিয়া থেকে, আজ দেরি হয়ে গেল, প্রোগ্রাম ভালো হচ্ছে, চালিয়ে যান। তারপরে যুক্ত হয়েছেন, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। মনির শেখ লিখেছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারের কথা জিজ্ঞেস করেছেন যে ইমেল পাঠানোর বিষয়টা এখনও প্রস্তাবিত, জানি না কতদূর কী হবে, তবে আপনার ততদিন পর্যন্ত ইমেইলে আমাদেরকে পাঠাতে পারেন। লিখেছেন আমাদেরকে মোহাম্মদ আরিফুল ইসলাম, ভাইয়া যুক্ত হয়ে গেলাম রামচন্দ্রপুর থেকে, ভয় লাগে কিন্তু। লিটন খান লিখেছেন আমাদেরকে, ভাইয়া আপনার কণ্ঠ দিয়ে শুনতে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। আমাদেরকে লিখেছেন সোয়াইব ইসলাম, নাইস। অলি লিখেছেন আমাদেরকে, প্রতিনিয়ত শুনি, ভূতবেলার সাথে আছি। আচ্ছা আচ্ছা, এরপর বেশ লম্বা একটা কমেন্ট লিখেছেন উনি আমাদেরকে। মনোহর লিখেছেন রাতুল ভাই ত্রিমোহিনী থেকে যুক্ত হয়েছেন। শরীফা আক্তার লিখেছেন রঘুনাথপুর থেকে শুনছেন আমাদেরকে, জানিয়েছেন উনি। এরপর দেখতে পাচ্ছি ভাইয়া আমি বলবো আইডিটা আমার, আচ্ছা আচ্ছা কাকুর, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনার নাম জানাবেন এবং আপনি চাইলে আমাদেরকে মিস কল দিতে পারেন এই নাম্বারে 01713484465। তো এই পর্যায়ে আমি আর কথা বাড়াবো না, যেহেতু আমাদের আজকে অনেকগুলো অতিথি আছেন। আমরা আবার প্রথম অতিথি আমাদের ছিলেন মনির ভাই, তার কাছে চলে যাব, তার একটি ছোট্ট ঘটনা আছে, সেই ঘটনাটি আমরা শুনবো। জি মনির ভাই। আমার বন্ধুর সাথে, আমাদের সেই বন্ধু মামা হয়, ও উপস্থিত আছে, ছোট হলেও আমাদের কাছে অনেক ভয়ঙ্কর মনে হয়েছে। তা ও আমাকে একদিন হঠাৎ করে ফোন দিছে। আমি মূলত মানে রাত করে কাজ করি, গ্রাফিক ডিজাইনে কাজ করি, তো মানে সারা জায়গা হয়, আমি দিনে ঘুমাই। সেই ক্ষেত্রে আমার মামা বললো, ফোন দিছে আমাকে, মামা কই তুই? আমি বললাম মামা আমি তো বাসায়। মামা চল একটু, আজকে জ্যোৎস্নার রাতটা অনেক সুন্দর, ওয়েদারটা ভালো, চল চারমাথা থেকে আমরা পুলের দিকে যাই, ঘুরে আসি, আমাদের সেই জোড়া ব্রিজ। যদিও আমার রাত্রেবেলা মানুষকে ভয়ঙ্কর মনে হয় জায়গাটা, দিনের বেলা অনেক সুন্দর। ঠিক তখন এরকম রাত 12টা বাজে, তারা আমরা চারামাথায় গেলাম, যাই ওখানে আমরা হালকা পাতলা চা বিস্কুট খেলাম, মানে একটা দোকান খোলা থাকে, 1-2টা দোকান খোলা থাকে। খাওয়ার পর কয় যে চল এখন ওখানে যাই। আর যাওয়ার পরে ওই আমার বললো যে আচ্ছা ঠিক আছে, আমরা ওখানে একটা গিরিঙ্গির মোড় নামে জায়গা আছে, যেটা কেউ গিরিঙ্গির মোড় বলে, কেউ কামারপাড়া বলে। বেশিরভাগ ছেলেবেলে ওখানে আড্ডা দেয় বা ঘোরে, মানে এরকম একটা পরিবেশ। তো বললো মামা যে আবরিকে আমি ফোন দিছি, চল ওর বাড়ি থেকে, ও নাকি বাইরে বার হবে খুলিতে, ওর সাথে দেখা করে আসি। পরে আমরা যাওয়ার সময় দুইজন, ও আমাকে মাঝে মাঝে ভূতের গল্প শোনাচ্ছিল, যে মামা এখন ধর দুইজনকে ভূত ধরলো কেমন লাগবে। আমি ধর তোর ফাজলাম সব সময় খেলি। পরে না না সত্যি কিন্তু আমাদের ভূত ধরতে পারে। আমি বললাম না, আমাদের মধ্যে আমার গল্প করতে করতে ওর বাড়ি পর্যন্ত গেছি। ওর ওখানে আমরা এরকম আমাদের যাদের এরকম আর কি একটা সুই সুই ভাব হয়েছে। পরে ওর সাথে আমরা কথা বললাম, আড্ডা দিলাম বেশ কিছু, আধা ঘন্টা, বেশিতেই নেই, আধা ঘন্টা। যখন আমরা ফিরি, ফেরার সাথে আমাদের সাথে ভয়ঙ্কর ঘটনাটা, যখন আমরা ফিরবো
আমাদের মুড কিন্তু ওই রকম ছিল না যে আমরা যাওয়ার সময় যেরকম মজা ছিলাম আসার সময় ওই রকম ছিল না। তারপরে আমরা আসতে আর কি গল্প করতেছি বিভিন্ন বিষয় নিয়ে। ওকে, হঠাৎ আমাদের সামনের চোখে একটা মানে আবছা একটা উড়ন্ত লাইটের মতো মনে হলো। যখন আমরা তাকানি পরে না ওখানে হচ্ছিল দুইটা পরীর মতো ডানা মানে মনে হচ্ছিল। প্রথমে আমি আবসা আবসা দেখতে পারি, পরে আমি মামাকে বলি যে মামা শান্ত মামা দেখতো এটা কিসের মনে হচ্ছে, দেখতো এটা পাখার মতো মনে হচ্ছে না যে উঠতেছে। ও তখন বললো যে না, পরে ও ভালো করে খেয়াল করে, ও যখন হলো খেয়াল করে তখন আস্ত একটা পরীর মতো মানে কোনো মাথা নেই বা পা নেই, শুধু ডানাটা দেখা যাচ্ছে। ঠিক আছে, আমরা দুইজন প্রচুর ভয় পাই। ও মামা কয় যে মামা আমরা কি সত্যি এসব দেখতেছি? চারিদিকে নির্ঘুম, মানে একটা শব্দও নাই, কোনো যানবাহন চলতেছে না, শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। তখন মামা আমার হাত ধরলো, আমি মামার হাত ধরলাম। আমরা স্বাভাবিক অবস্থা যতই আমরা যাচ্ছি ওই করলে মামা আমার গা শিউরে উঠছে, আমি বললাম সেম আমারও উঠছে, মানে দুইজন ভয়, মানে আমরা মনে হয় হাঁপাচ্ছি এরকম হয়ে গেল। কিছুক্ষণ মানে জোড়া ব্রিজের পাশেই কিন্তু হচ্ছিল ওই যে মালিবিটা, সেখানে অনেক হিন্দুরা ছিল, ওখানে নাকি অনেক পূজা হতো, মানে অনেক কিছু হইতো। সেম ওখান থেকে আমাদের সামনে বিরাট বড় একটা আলো, আগুনের মানে আমরা কুণ্ডলি বলতে পারি, মানে এরকম একটা আমাদের দিকে ছুটে আসলো, আমাদের মাথার উপর দিয়ে গেলো বিরাট একটা শব্দ করে। তখন আমরা দুইজন সেই লেভেলের ভয়। তার যখন ব্রিজে আমরা উঠবো, ফির সেম ওই আলোটা ব্যাগ দিয়ে ওই যে মালি পিঠাই যা করলো, যখন ওখানে যা পড়লো তখন আমরা দুইজনে অনেক ভয় পেয়ে গেলাম। মানে কাউকে ডাকতে পারছিস না, আশেপাশে কিন্তু ওখানে বাড়ি ঘর তেমন একটা নেই, মানে ডাকলেও যে আমাদের আওয়াজ অনেক দূর থেকে শোনা যাবে এমনটাও না। গভীর রাত 1টা বাজে। তারপর ও আমার হাত ধরে আছে, আমি ওর হাত ধরে আছি। এক পর্যায়ে ও পা ফেলতে পারতেছে না, আমিও পা ফেলতে পারতেছি না। পরে দুইজন অনেকক্ষণ ওখানে রিল্যাক্স হওয়ার পর দুইজনে দৌড়ে বাসায় গেছি। পরে যাওয়ার পরে ওরও জ্বর আসছিল, আমারও জ্বর আসছিল। এটাই আমার সাথে একটু ঘটে যাওয়া, এটা কিছুদিন আগের ঘটনা। জি জি, তো অনেক অনেক ধন্যবাদ। তো যেহেতু মনির ভাইয়ের সঙ্গে শুরুতেই কথা হচ্ছে, সারাবেলা এসে কেমন লাগছে? তো এই পর্যন্ত আপনি যে আসলেন, অনেকেই যারা নতুন আসতে চায় তারা ভাবে যে এখানে গিয়ে মানে প্রচুর ভয় লাগে, বা আপনার কি একবারও মনে হয়েছে যে রাতুল ভাই ভয় দেখায় এখানে বসলে? না, এরকম মনে হয় না। প্রথমে আমি মানে আমার এরকম হয়েছিল, আমি ভয়তে মনে হয় হাসতেছি, ঠিক আছে, কিন্তু আমি ভয় পাচ্ছিলাম মনে মনে যে আমি বলতে পারবো না। প্রথম আমি কথা বলতেছি এইভাবে, যা আমাকে অনেক গাইবান্ধাবাসী শুনতেছে। যাই হোক, এখন আমি রিল্যাক্স ফিল করতে। আমার কাছে যদি আরো 100 ঘটনা থাকতো, আমি মনে হয় রেডিও তো রাত 12টা পর্যন্ত চলে, আমি বলতাম রাতুল ভাই বলতাম যে ভাই সারা রাতের প্রোগ্রাম চালাই। যাই হোক, আমার ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা আরো একদিন আবারও হয়তো বা আরিফ মনির ভাইকে আমাদের স্টুডিওতে পাবো। তো সে পর্যন্ত মনির ভাই ভালো থাকবেন। আমরা এবারে ফিরতেছি আপনাদের কথাবার্তাগুলোতে। তো দেখতে পাচ্ছি তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন, লিখেছেন আমাদেরকে। ফাহরিয়াদ আজকেও যুক্ত হয়ে গেলাম, এই গল্পটা সুন্দর ছিল। ইসরাত জাহান লিখেছেন আমার কেমন যেন মনে হচ্ছে এই মহিলাটার মাথায় সমস্যা আছে। জাহাদুল ইসলাম বরকত ভাই লিখেছেন আমাদেরকে, ভাইয়া সত্যি বলতে এখন পর্যন্ত 2টি ইমেইল সহ অতিথিদের সবগুলো ঘটনা অনেক চমৎকার লেগেছে আমার কাছে, চালিয়ে যান, আছি শেষ পর্যন্ত। লিখেছেন আমাদেরকে কামাল হোসেন, ভাইয়া কেমন আছেন, অনেকদিন পর যুক্ত হলাম, আমি ইরা। লিখেছেন আমাদেরকে লিটন খান, ভাইয়া আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে শুনছি, আপনাদের প্রোগ্রাম অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। ব্রাহ্মণবাড়িয়া থেকে দেখছেন। আমাদেরকে লিখেছেন তাজুল ইসলাম, ভাইয়া আমার বাড়ি গাইবান্ধা পলাশবাড়ি থানা, বর্তমানে মালয়েশিয়ায় আছি। রেডিও সারাবেলা সব সময় শুনতে কি করা লাগবে একটু বলে দিতে পারবেন? যে অবশ্যই, আপনি যদি আমাদের রেডিও সারাবেলা সব সময় শুনতে চান সেক্ষেত্রে গুগল প্লে স্টোর থেকে রেডিও সারাবেলা অ্যাপ ইনস্টল করতে পারেন আপনার ফোনে। আপনি গুগল প্লে স্টোরে গিয়ে যদি সারাবেলা লিখে সার্চ করেন রেডিও সারাবেলা, তাহলে আমাদের অ্যাপটি পেয়ে যাবেন।
আবার আপনি যদি অ্যাপ ইনস্টল না করে শুধুমাত্র ওয়েবসাইটের মাধ্যমে শুনতে চান তাহলে ওয়েবসাইটেও শুনতে পারেন। আমাদের ওয়েবসাইটটি হচ্ছে www.radiosarabeলা.fm। এটি লিখে গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজার থেকে সার্চ করলে আমাদের সারাবেলা পেয়ে যাবেন। সাকুন মিয়া ছিলেন আমাদের সাথে, অনেক ভালো লাগছে মনির। আমাদের স্টুডিওতে আজকে মনির আরও একজন আছেন অতিথি, আমরা তার কাছেও ঘটনা শুনবো কিছুক্ষণের মধ্যেই। আপনারা সঙ্গেই থাকবেন আমাদের। লিখেছেন আমাদেরকে নয়ন সরকার, রাতের বেলা ভয়, কালো জাদুর কথা লিখেছেন নয়ন সরকার ভাই। রঞ্জু মিয়া লিখেছেন আমি নারায়ণগঞ্জ থেকে দেখছি। মনির শেখ লিখেছেন যে সুন্দর লাগলো আজকে। লিখেছেন দেখছি আমাদেরকে ট্রেসি উইলিয়ামস, কি অবস্থা? অবস্থা অনেক ভালো, বাট আপনার নামটি হচ্ছে বুঝলাম না, ব্রিটিশ মনে হচ্ছে। আর লিখেছেন বাংলায়, গল্পটা ভালো লাগলো লিখেছেন আমাদেরকে অভিমানী মন আমার। সাদমান সাব্বির লিখেছেন ভাইয়া যুক্ত হয়ে গেলাম। সাদমান সাব্বির, আপনি কথা দিয়ে কথা রাখেননি। যাই হোক, সাদমান সাব্বির ভাইয়ের আসার কথা ছিল ভূতবেলায়। যাই হোক, যুক্ত হয়েছেন অনেকদিন পর, আপনাকে পেয়ে ভালো লাগলো। তো তারপর দেখতে পাচ্ছি আরও অনেকেই যুক্ত হচ্ছেন আমাদের সাথে। আপনারা যুক্ত হতে থাকুন, আপনারা লিখতে থাকুন। অনেকদিন পর আসলাম, সামনে এইচএসসি পরীক্ষা, আপনার জন্য শুভকামনা। তারপর দেখতে পাচ্ছি আমাদের সাথে ছিলেন কামাল হোসেন ভাইয়া, কেমন আছেন? অনেকদিন পর যুক্ত হয়েছি। আমাদেরকে লিখেছেন অলি ভাই, লিখেছেন ভাই আমি ঢোলভাঙা থেকে শুনছি, প্রতিনিয়ত ভূতবেলা শুনি, আছি, চালিয়ে যান শেষ পর্যন্ত। রাতুল ভাই, আপনার সাথে দেখা করার খুব শখ, আমি একদিন এসকেসিনে যাব সেটা বলেছেন। ওকে ফাইন, ঠিক আছে, আপনি সারাবেলায় আসেন, একদিন দেখা হবে। লিখেছেন আমাদেরকে শোয়েব ইসলাম ভাই, আবারও রামচন্দ্রপুর থেকে আরিফুল ইসলাম ভাই লিখেছেন, রামচন্দ্রপুর সাউথখালি থেকে দেখছেন আমাদেরকে। লিখেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি ট্রেসি উইলিয়ামস, আমার আইডি নাম পাল্টাতে পারছি না। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি সৌদি আরব থেকে যুক্ত হয়েছি, আমার বাসা মনোহরপুর কাজীর বাজার। এরপর রোজ ছিলেন ভাই জাপান থেকে, বাহ, থ্যাংক ইউ সো মাচ। রিয়া ছিলেন আমাদের সাথে, কমেন্ট করেছি তো তা পড়েননি ভাইয়া, আপনার কমেন্ট পড়েছি। লিখেছেন আমাদেরকে আরিফ ভাই কেমন আছেন? তো এই পর্যায়ে আমি দেখতে পাচ্ছি আরো অনেকেই আছেন, যুক্ত হচ্ছেন, আপনাদের কথাবার্তাগুলো লিখছেন। তো আমি আর কথা বাড়াতে চাই না, এবারে আমাদের স্টুডিওতে আরেকজন অতিথি আছেন, ওনার নামও মনির, আমরা আসলে তার কাছে চলে যাব। মনির কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আচ্ছা, তো আমরা আসলে কোন ঘটনাটি শুনবো আপনার কাছ থেকে আজকে? আমি আমার এক ফ্রেন্ডের ঘটনা। জি, ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম। আমি এখানে পাশে আমার বাসায় স্থানীয় আমি। যাই হোক, আমার ঘটনাটা ছিল আমার এক ফ্রেন্ডের সঙ্গে ঘটা ঘটনা। সময়টা ছিল গ্রীষ্মকাল। ওই সময় মানুষ সাধারণত দুপুরবেলা করে পুকুরে গোসল করে। তো আরিফ নামে আমার এক ফ্রেন্ড ছিল, ওর বাসার সামন দিয়ে যে একটা পুকুর আছে, ওই পুকুরে ওরা নাকি সবসময় গোসল করতো দুপুরবেলা করে। গ্রীষ্মকালে তো সবাই গোসল করে ইয়াতে, পুকুর টুকুরেতে। আচ্ছা, তারপর উনি আবার যে বাসার পাশেই জমি ছিল, ওই জমিটা খনন করে ওই পুকুরটা বানাইছে। অনেক বড় পুকুর, প্রায় 5-6 বিঘার মতো হবে, অনেক বড় একটা প্রজেক্ট। আচ্ছা, ওখানে সবসময় গোসল করতো ওরা নাকি। তারপর একদিন দুপুরবেলা ওরা সবগুলো ফ্রেন্ড মিলে ওর বাসার সামনে দিয়ে যাচ্ছে, যে ওর বাসা তো ওই পুকুরের পাশেই, তো যাওয়ার সময় ওকে আমরা ডাক দিয়ে নিয়ে যাব পুকুরে গোসল করতে। ওই দিন সবগুলো ফ্রেন্ডে নাকি ওরা ওর বাসার সামনে গেল, যা ওকে ডাকলো যে আরিফ কই তুই, বারা চল গোসল করতে যাব আমরা। পরে ওই বললো যে আজকে আমি যাব না, তোরা সবাই যা গোসল করে আয়। তো তারপর আবার ওরা বললো যে কেন যাবি না কেন তুই আজকে? তখন বললো যে আমার সমস্যা আছে, তোরা যা, আমি আজকে যাব না। আচ্ছা, তারপর 2বার বলার পর ওরা ওই ফ্রেন্ডগুলো ওরা নাকি চলে গেছে গোসল করার জন্য। তারপরে যখন ওই গোসল করছে, প্রায় 1 ঘন্টার মতো নাকি গোসল করছে, করার পর বাসার উদ্দেশ্যে রওনা হয়েছে। রওনা হওয়ার সময় ওই আরিফের বাসার পাশে যখন আসছে, ওই সময় নাকি ওদের বাসা থেকে একটু কথার আওয়াজ শোনা যাচ্ছে জোরে জোরে।
এমতো অবস্থায় এরা সবাই কয় যে কি হলো, আরিফের বাসায় যাওয়ার সময় দেখলাম যে ভালো ছিল, এখন আবার দেখি যে এরকম সমস্যা। তারপর ওরা সবাই ফ্রেন্ডগুলো বললো যে তাহলে আমাদের ওখানে যাওয়া দরকার, যা দেখি যে কি সমস্যা ওখানে। ওরা সব ফ্রেন্ডগুলো আবার ওর বাসায় গেল। যাওয়ার পর ওখানে দেখলো যে আরিফ যে ছেলেটার কথা বললাম, ওই ছেলেটার আর কি রুম বন্ধ, ঘরে দরজা বন্ধ করে বসে আছে। তো তার মা অনেক চিৎকার করতেছে যে দরজা খোল বাবা, দরজা খোল। পরে ওই দরজা খোলে না। তখন ওই আমার এক ফ্রেন্ড ওই বলল যে তাহলে আমি দেখি যে কি হয়েছে। ওই সময় নাকি, এটা ঘটনাটা অনেক আগের, প্রায় 5-6 বছর হবে। ওই কিছুদিন আগে ওই সময় নাকি মাটির ঘর ছিল মানুষের। পরে ওই মাটির ঘর দিয়ে উপর দিয়ে নাকি আবার টিন দেওয়া থাকতো, টিন দিয়ে উপরটা দেওয়া থাকতো ছাদ সিস্টেম করে। তারপর ওনারা যখন দেখলো যে এই সিস্টেম, দরজা তো ভাঙা যাবে না, আমাদের টিন কাটিয়ে ভিতরে যেতে হবে, বললো যে তাহলে আমরা ওই সিস্টেমে যাই ছাদের উপর দিয়ে। পরে একজনকে পাঠানো হলো যে তুমি যা দেখো কি হয়েছে ঘরের ভিতরে। পরে ওই একটু টিন কেটে ওই ছাদের উপর দিয়ে ওই ঘরের ভিতরে গেছে। ওই আরিফের ওই ছাদটাও শেষ, আরিফের ঘরও আবার সরু। পরে ওখান থেকে দেখলো যে নিচে অন্ধকার ঘর, ঘরের দরজা বন্ধ, সবকিছু বন্ধ করা। দেখলো যে আরিফ একটা বাঁশের সঙ্গে ঝুলে আছে গলায় রশি দিয়ে। চোখগুলো তার অনেক বড় বড় হয়ে গেছে, মনে হয় যে বার হয়ে যে গেছে ওই ঘরের খোলার জন্য দরজাটা, তার দিকে মনে হয় মানে আক্রমণ করতেছে তাকে। পরে চোখগুলা রক্তর মতো লাল, রক্ত পড়তেছে, এইরকম হয় আছে। তারপর যখন আস্তে করে বলা হলো যে ওই চিৎকার দিয়ে ওখান থেকে নেমে পড়ে গেছে আর কি। দরজাটা ভাঙিয়ে ওর ভেতরে ঢোকা হয়েছে। ঢুকে ওই আরিফের লাশটা বের করা হয়েছে। ওর বাবা আবার সিএনজি চালাইতো, সিএনজি নিয়ে গেছে। পরে ওর বাপের কাছে কল দিয়ে জানানো হলো যে আপনার ছেলে মারা গেছে, আপনি আসেন। পরে সে আসলো, আসার পর দেখে যে এই অবস্থা। পরে সে তো পাগলের মতো হয়ে গেছে। আচ্ছা। তারপর ওখানে পুলিশ আসছে আর কি, যেহেতু ফাঁসিতে ঝুলে মরছে, তো গলায় রশি দিয়ে মারা গেছে। পরে পুলিশ এসে লাশ নিয়ে গেল। যে একটা ওনারা আবার পুলিশ একটা নিয়ে আসছে, ভ্যান নিয়ে আসছে, ভ্যানে করে লাশটা নিয়ে যাবে থানাতে। পরে ওই ভ্যানে করে ওই লাশটা নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর যখন লাশটা পোস্টমর্টম করার পর আবার ফেরত পাঠাচ্ছে। ওর বাপ সিএনজি, আগেই বলছিলাম যে ওর বাপ নাকি সিএনজি চালায়। ওই সিএনজিতে করে ওই সিটের নিচে লাশটা প্যাকেট করে নিয়ে আসতেছে বাসায়। নিয়ে আসার পর লাশটাকে দাফন করা হয়েছে। দাফন করার পর কোনো একদিন যায়, 2 দিন যায়, ভালো, কোনো সমস্যা নেই। এখন 4-5 দিন পর ওই রাস্তা দিয়ে, যেখানে ওই আরিফের কবরটা দেওয়া হয়েছে, ওই কবরের পাশ দিয়ে একটা রাস্তা আছে। ওই রাস্তার নিচে আবার একটা আম গাছ আছে, অনেক বড় আম গাছ। ওই আম গাছটার নিচ দিয়ে যখন অনেক আম ধরে, আম অনেক পাকছে আর কি, একবারে সব হলুদ হয়ে গেছে। পরে ওই অটোওয়ালা ওখানে করলো কি যে এতগুলো আম এখানে, ওখানে অনেক নিচে মাটিতে অনেক আম পড়ে আছে। ওই আমগুলো নেওয়ার জন্য যখন নিচে গাড়ি থেকে নামছে, নামার পর সে তো দেখে অনেক ভয় পেয়ে গেল যে এই কবরের পাশে এতগুলো আম, অথচ বাতাস নাই, ঝড় বৃষ্টি নাই। গাড়ি থেকে যখন নামছে, নামার পর হুট করে আবার বাতাস, ওই আমের গাছটা দেখে যে কেউ যেন মানে ঝোঁক দিচ্ছে, এইরকম তারপর ওই লোক একটা আমার নেয়নি, ওখান থেকে গাড়ি নিয়ে চলে গেছে যে ওই লোক বাসায় যায় নাকি অসুস্থ হয়েছে। তারপর ওই আরিফের যে কবরটা ছিল, যেখানে আরিফকে দাফন করা হয়েছিল, ওই কবরের পাশেই কিছু বাড়ি ছিল।
ওই বাড়িটা নাকি বাড়িতে নাকি চিৎকার করার আওয়াজ, কান্না করার আওয়াজ রাত্রেবেলা করে শোনা যায়। এরকম করে এই ওখানে আর বললাম কিছুক্ষণ আগে যে একটু আগেই যে আমার যে অটো চালক ছিল সে নাকি পরে অসুস্থ হয়ে গেছে, একবারে গায়ে জ্বর, তারপর জ্বর উঠতে পারে না বিছানা থেকে, অসুস্থ হয়ে গেছে একবার। ওরা ওঝা টোঝা ডাকলো, ডাকার পর জানা গেল যে এটা আরিফের ইয়ে ছিল নাকি, আরিফের আত্মা ছিল নাকি। আচ্ছা আচ্ছা, তো আমার ঘটনাটুকু এইটুকু এ পর্যন্তই। তো অনেক অনেক ধন্যবাদ মনির, আমরা আবারও আপনার কাছে ফিরবো। তো সে পর্যন্ত দেখতে চাই কে কে আমাদের সাথে আছেন এবং কি কি জানাচ্ছেন আপনাদের মতামতগুলো। লিখেছেন আমাদেরকে রিয়া, আমাদেরকে লিখেছেন মোহাম্মদ আরিফ, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? অনেক ভালো আছি। উনি লিখেছেন আমাদেরকে মাঝিপাড়া থেকে শুনছি, চালিয়ে যান, সাথেই আছি। এরপর আমাদের সাথে প্রোগ্রাম অনেক সুন্দর লাগছে ভাইয়া, চালিয়ে যান, শেষ পর্যন্ত উনি সাথে থাকবেন বলেছেন। লিখেছেন আমাদেরকে রিয়া, ভাইয়া গল্পগুলো শুনে অনেক ভয় লাগছে। তিনদহ থেকে যুক্ত হয়েছেন সাব্বির, তিনদহ থেকে শুনছি, যুক্ত হয়ে গেলাম, আছি শেষ পর্যন্ত। আপনাকে অনেক ধন্যবাদ রাতুল ভাই, ভূতদলের মতো অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা। ত্রিমোহিনী পাঠানডাঙ্গা থেকে আমাদেরকে মনিরুল আহমেদ শুনছেন, আমাদেরকে লিখেছেন ভাইয়া কেমন আছো? অনেক ভালো আছি, আপনার নাম জানাবেন। জয় মামুন লিখেছেন আমাদেরকে, খুব সুন্দর হচ্ছে। আমাদেরকে লিখেছেন ভাই আমার কাছে কয়েকটা ইমেল আছে, কালকে পাঠাবো ইনশাল্লাহ, ভালো লাগলে বলবেন। অবশ্যই মনির শেখ, ঘটনার শুরুতে অবশ্যই আপনার নাম, ঠিকানা, ফোন নম্বর লিখবেন। দেখতে পাচ্ছি আমাদেরকে নয়ন সরকার ভাই লিখেছেন অনেক ভয় পেয়েছি। আব্দুল আহাদ লিখেছেন রওশনবাগ থেকে, আমাদেরকে লিখেছেন ট্রেসি উইলিয়ামস, আবারও মনিরুল ইসলাম লিখেছেন অনেক সুন্দর হচ্ছে। তো এ পর্যায়ে আমরা আরেকটা ঘটনা যেতে পারি। ওকে, ঠিক আছে, আমরা তাহলে এবারে চলে যাবো। আমার হাতে থাকা ছোট্ট একটা মেইল আছে, সেই মেইলটাতে ভয়ের শুরু এখানে। আসসালামু আলাইকুম রাতুল ভাই, আজকে যে গল্পটা বলছি সেটা আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। তাহলে শুরু করা যাক। আমি সে সময় একটা কোচিং করতাম রাতে। প্রথম কয়েকদিন বেশ ভালোই যাচ্ছিল, কিন্তু একদিন পড়তে পড়তে অনেক দেরি হয়ে যায়। আমার কোচিংয়ের সময় সন্ধ্যা 7টা থেকে রাত 11টা পর্যন্ত। সেদিন প্রায় রাত 12টা মতো বাজে। তখন কোচিং ছুটি হয়। কোচিং থেকে আমার বাড়ি প্রায় 3 কিলোমিটার। মনে কিছুটা সাহস নিয়ে কোচিং থেকে বের হয়ে এলাম। আমার কাছে ছিল একটা সাইকেল, মোবাইল আর সাথে একটা ব্যাগ, কিন্তু আমার মোবাইলে একটু চার্জও ছিল না। আমি বাড়ির দিকে রওনা দিলাম। আমাদের বাড়িতে আসতে 2টা বাজার পড়তো। কোচিং থেকে বের হতেই প্রথম বাজারটা ভালো মতোই পার হয়ে এলাম। কেন জানি কোনো মানুষের চিহ্ন দেখতে পেলাম না। কুকুর শিয়ালের ডাক ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না আশপাশ থেকে। এমনিতেই গ্রামের রাস্তা, একা একা সাইকেল নিয়ে বাড়ির দিকে আসছি। কোচিং থেকে ফেরার সময় একটা বাঁশ ঝাড় পড়ত। সেখান দিয়ে আসার সময় মনে হলো আমি কোনো এক অন্য জগতে ঢুকলাম। হঠাৎ অনুভব করছি মনে হলো একটা বাতাস বয়ে গেল। বুঝলাম না, আকাশে একটু মেঘ নেই, বৃষ্টি নেই, কোনো বাতাসের লক্ষণ নেই। এরপর কিছুক্ষণ ভাবলাম আমার সাইকেলে মনে হয় কেউ বসে আছে। তারপর হঠাৎ আমার সাইকেলের চেনটা পড়ে গেল। বুঝতে পারছি না কি করব। তারপর সাইকেল থেকে নেমে চেন তোলার চেষ্টা করতে লাগলাম, কিন্তু কোনোভাবেই পারলাম না। আমার শরীর থেকে ঘাম ঝরা শুরু হলো। তারপর আমি যত দোয়া দরুদ পারতাম পাঠ করা শুরু করলাম। ধীরে ধীরে হাঁটছি। এক পর্যায়ে আমি অনুভব করলাম কেউ যেন আমার পেছন পেছন আসছে। সাহস করে যে পেছনে ঘুরে দেখব সেটাও পারছি না। কিছুক্ষণ পর দেখলাম মনে হলো রাস্তার এপার থেকে ওপারে কালো পরনে সাদা কাপড় পরে কিছু একটা
নেমে গেল। আমি সাথে সাথে ভয়ে একটা চিৎকার দিয়ে উঠলাম। এরপর আমি বাড়ির দিকে দৌড় দিচ্ছিলাম দ্রুত। এক পর্যায়ে আমি অনুভব করলাম যেন খুব জোরে নিঃশ্বাস নিচ্ছে কেউ একজন আমার কাছে এসে। তারপর পেছন থেকে একটা আওয়াজ এলো, তোর কপাল ভালো, তুই আজকের জন্য বেঁচে গেলি। কিছুক্ষণ দৌড়ানোর পর আমার বাড়িতে যাওয়ার পথে যে দ্বিতীয় বাজারটা, সেখানে এলাম। সেখানে দেখি আমার এক কাকা, উনি কবিরাজের কাজ করত। আসার পথে তাকে সব ঘটনা বললাম। তিনি আমাকে বাকি রাস্তাটা নিয়ে এলো। তারপর কোনো মতে রাতটা কাটিয়ে দিলাম। পরদিন আমার স্থানীয় ইমাম সাহেবের কাছ থেকে শরীরটা ঝাড় দিয়ে আনলাম। তারপর থেকে এখন পর্যন্ত কোনো দিন ওই পথ দিয়ে আর আমি আসিনি। রাতুল ভাই, এটাই ছিল আমার গল্প। লেখায় যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর যদি ভালো লাগে ঘটনাটি শেয়ার করবেন। উনি ওনার নাম লিখেছেন মোহাম্মদ সাফায়েত হোসেন সীমান্ত, ঠিকানা ঘোড়াবান্ধা গ্রাম। ভয়ের শুরু এখানে। চমৎকার ছিল ঘটনাটি। খুব ছোট্ট একটা ঘটনা হলেও বেশ দারুণভাবে উনি লিখেছেন, আমার কাছে ভালো লেগেছে। তো এই ধরনের ঘটনা আমাদের কিন্তু আশেপাশে প্রত্যেকের সাথেই ঘটে, এবং আমাদের আশপাশে অনেক ধরনের ঘটনাই ঘটে। যেমন তো এরকম ঘটনা যদি আপনার কাছেও শোনা হয়ে থাকে বা আপনি শুনেছেন বা আপনার নিজের সঙ্গেই ঘটেছে, তাহলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটা হচ্ছে bhut.saravel@gmail.com। আর যারা আমাদের স্টুডিওতে আসতে চান, স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান, তারা চাইলে আমাদেরকে কমেন্ট করতে পারেন, আমাদেরকে ফোন করতে পারেন এই নাম্বারে 01713484465। আর এছাড়া যারা এই মুহূর্তে দেখছেন আমাদেরকে ফেসবুক লাইভে, আপনারা যদি চান যে আপনার ঘটনা আমি পড়ে শোনাই বা আপনাদের সঙ্গেও ঘটে যাওয়া ঘটনা আছে, আপনারা চাইলে কিন্তু আমাদেরকে লিখে পাঠাতে পারেন। অথবা আচ্ছা ওকে ফাইন, দেখতে পাচ্ছি লিখেছেন অনেকেই। আমাদেরকে ইমেলটা অনেক ভয়ানক ছিল, ভয়ের কথা ছিল, ছোট হলেও বেশ ভালো লেগেছে। লিখেছেন একজন নয়ন সরকার ভাই, লিখেছিলেন কিছুক্ষণ আগে। আমাদেরকে লিখেছেন মনারুল আহমেদ, প্রেমা ইসলাম লিখেছেন সুন্দরভাবে উপস্থাপন করেছেন, কণ্ঠের সাথে ভূতের গল্পটা দারুণ মানাচ্ছে। অভিমানী মন আমার লিখেছেন, ভাই আপনার পড়া ইমেইলের গল্পগুলো অনেক ভালো লাগে, গা শিউরে ওঠে। আপনারা যদি এরকম ইমেল শুনতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর যে রাতুল ভূতবেলা লিখে সার্চ করলে পেয়ে যাবেন। সেখানে প্রত্যেকটা ঘটনা ইমেলগুলো আপলোড করা আছে, আপনারা চাইলে সেখান থেকে শুনে আসতে পারেন। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না, এবারে শাহাদুলের কাছে চলে যাব। আমাদের স্টুডিওতে আজকে অনেকগুলো অতিথির মাঝে শাহাদুলও আজকে অতিথি হতে চাই। শাহাদুলকে আমরা কিছু সময়ের জন্য ফ্লোর দিচ্ছি। শাহাদুল প্লিজ। তো এই পর্যায়ে আমি দেখতে পাচ্ছি আরও আপনাদের কথাবার্তাগুলো পড়ছি। আজকে সবাই উপভোগ করেছেন, আপনাদের কথাবার্তাগুলো এটাই প্রমাণ করে। তো এই মুহূর্তে আমি কথা বাড়াবো না, শাহাদুলের কাছে জানতে চাই যে প্রথমে কেমন লেগেছে তোমার আজকের এই আয়োজন। ভাইয়া ধন্যবাদ। প্রথম থেকেই তো স্টুডিওতে ছিলে এবং অতিথিদের ঘটনাগুলো আজকে ছোট হলেও প্রত্যেকের ঘটনাগুলো কিন্তু বেশ অনেক ইন্টারেস্ট ছিল এবং ভালো লাগার মতো এই গল্প ছিল স্টোরিগুলো। প্রথমে তো ইমেলের কথাগুলো বলি। প্রথমে যে ইমেল 3টি ছিল বা পরে পরে ভাগ করে যে ইমেলগুলো পড়লাম, ইমেলগুলো অনেক সুন্দর ছিল, দাগ কেটে যাওয়ার মতো নেই মনে। আর গেস্ট যারা ছিল ওনাদের ঘটনা অনেক সুন্দর হয়েছে, তাদের যে কথা বলা স্কিলটা অনেক সুন্দর ছিল। সব কিছু মিলে আজকের অনুষ্ঠানটা অনেক ভালো ছিল। আমি ওপাশ থেকে যখন গল্পগুলো শুনছিলাম বা স্টোরিগুলো, তা আমি ভাবছিলাম যে আজকে বাসাতে যেতে পাবো কিনা। ছোট স্টোরি হলো, মানে এটা মনে হচ্ছিল আমার কাছে যে আজকে বাড়িতে যেতে পাবো কিনা, মাঝরাতে রাস্তায় যেতে আবার ভূত পথ আটকে ধরবে না তো আবার গাড়ি, এরকম মনে হচ্ছিল আমার কাছে। তারপর যখন ভাবলাম যে যেহেতু ভূতকে নিয়েই আমাদের কাজ প্রোগ্রাম হচ্ছে, তো ভূতকে ভয় পাওয়ার কিছু নেই আর কি এখানে, তা ওই জন্য ভাবলাম যে ঠিক আছে শুনি দেখি কি হচ্ছে।
আমি চিন্তা করিনি যে আজকে এতগুলো গেস্টের মাঝে আজকে আমাকে এখানে বসতে হবে বা বসবো, আমি চিন্তাও করিনি কখনো, ভাবতেও পারিনি। তা সর্বশেষ যখন আসতেই হলো, তা তো বন্ধুদেরকে অবশ্যই গল্প বলতেই হবে। তা সবার আগে আমি একটু কথা বলে রাখি রাতুল ভাই সম্পর্কে। রাতুল ভাই যদি মানে অনুষ্ঠানটা হোস্ট না করতো, হয়তো অনুষ্ঠানটি আজকে যে লাইভ অনুষ্ঠানে 2 বছর হচ্ছে, 2 বছর পা রাখছি আমরা, 2 বছরের কাছাকাছি আছি, হয়তো লাইভ অনুষ্ঠানটি অনেক আগেই বন্ধ হয়ে যেত। এই 2 বছরের মাঝপথেই হয়তো 1 বছর পূর্ণ না হতেই বন্ধ হয়ে যেত, বা অনুষ্ঠানটা অন্য কেউ এসে করতো, কিন্তু অন্য কেউ এসে করার পরেও অনুষ্ঠানটি যে সঠিকভাবে বা নিয়মভাবে হতো তা হতো না, হয়তো বন্ধ থাকতো। এই জন্য আমি রাতুল ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে এত কষ্ট করে পরিশ্রম করে হোস্ট বা উপস্থাপকভাবে বন্ধুদেরকে বা আমাদেরকে ইমেল পড়ে শোনাচ্ছে। এই জন্য রাতুল ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শাহাদুল, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। যাই হোক, সময় অনেক কম আছে, আমার প্রশংসা করতে হবে না, মানে শ্রোতাদেরকে ঘটনা শোনাতে হবে। আমার কাছে আরেকটি বড় একটা মেইল রয়েছে, সেটি আমি বাসায় যখন রিভাইজ করছিলাম 20 মিনিটের উপরে চলে যায়, কিন্তু আমাদের সময় মানে অল্প 15 মিনিটের মতন আছে। যাই হোক, ঘটনাটি শেয়ার করি। ঘটনাটি হচ্ছে আমার বাড়ির পাশেই, তার নাম হচ্ছে খালেক। ওনারা হচ্ছে 4 ভাই, খালেক, লাকু। তা ঘটনাটি হচ্ছে এনার 2 ভাইয়ের সাথে, এনাদের 2 জনের সাথে। তা আমাদের হচ্ছে ভাই বাড়ির পাশে কিন্তু একটা নদী আছে, জাগর নদীর পাশে একটা নদী আছে, মরা নদী। আগে ওই নদী দিয়ে স্রোতজাত নৌকা বা স্পিড বোট চলাচল করতো ওই নদী দিয়ে। তা এখন হয়তো সময়ের কালের পরিবর্তনে নৌকা চলাচল বন্ধ হয়ে গেছে, নদীটি মারা গেছে। এখন ওটাতে পুকুর হিসেবে বা সবাই মাছ চাষ করে ভাগ ভাগ করে। তা যেহেতু ওই সময় ঘটনাটি, তা ওনাদের বাড়িটাও তখন ওই সময় একটাই বাড়ি ছিল, ওনাদের আশেপাশে আর কোনো বাড়ি ছিল না। তো ওনাদের বাসায় টেলিভিশন ছিল একটা ছোটখাটো, সবাই দেখতে যেত, খেলাধুলা হলে বা নাটক হলে বা ছবি হলে বিটিভি পদে দেখতে যেত। তো ওই সময় ওনারা দেখতে যেত। তা ওনারা যাই হোক, ওনাদের বাড়িতে টিভি ছিল। তো ওনার 2 ভাই একটা কিন্তু নেশা ছিল ভাইয়া, মাছ মারার। কিন্তু এমন কোনো মানুষ নেই যে মাছ মারার নেশা নেই, সবার মাছ মারার নেশা আছে। তা যাই হোক, ওনারা মাছ মারতে গিয়ে বাড়িতে বলে গেছে যে আম্মু, আমাদের পাশের নদীতে আমরা মাছ মারতে যাচ্ছি বাড়ির পাশে। তা ওনারা বাড়িতে বলে যাচ্ছে, তো সবাই তো টিভি তো দেখবেই, তো ওনারা ওইভাবেই যাচ্ছে। তা গিয়ে মাছ মারা শুরু হয়েছে। তো ওই নদীটা মানে আগে থেকে একটা অভিশপ্ত নদী ছিল, অভিশপ্ত একটা নদী ছিল। ওই নদীটি কোনো গর্ভবতী বা অন্তঃসত্ত্বা নারী যদি ওখানে গোসল করতে যেত, মানে ওনাদের কাছ থেকে শোনা বা ওনাদের মা বা দাদা দাদির কাছ থেকে শোনা যে কোনো গর্ভবতী বা অন্তঃসত্ত্বা মহিলা যদি ওখানে গোসল করতে নামতো বা কোনো কাজের জন্য যেত, তাহার নাকি বাচ্চা বিকলাঙ্গ বা বাচ্চা নষ্ট হয়ে যেত, এরকম একটা অবস্থা ছিল। তা আমি ঘটনাটি যখন ওনাদের কাছ থেকে শুনলাম, তখন আমার কাছে কীরকম যেন ঘটনাটি লাগছিল যে আসলে কি আদৌ এটা সম্ভব যে ওই নদীতে গোসল করতে যে বা কোনো কাজ করতে যে কোনো নারীর বাচ্চা বিকলাঙ্গ বা নষ্ট হয়ে যায়, এরকম কোনো ঘটনা এ পর্যন্ত আমি কখনো শুনিনি যে এইরকম একটা অবস্থা। আমি ওনাদেরকে জিজ্ঞাসা করলাম যে ঘটনাটি কি আপনাদের সাথে কখনো ঘটেছে বা আপনারা কখনো প্রমাণ সহকারে দেখছেন যে অমুক জনার বা আপনাদের আশেপাশের কারো বাড়ির বাচ্চা নষ্ট হয়ে গেছে বা বিকলাঙ্গ হয়েছে। তো ওনারা 2 ভাই যখন আমাকে এসব ঘটনা বলছে, তখন আমি এই কথাগুলো জিজ্ঞাসা করি। তখন ওনারা আমাকে প্রুফ দেখাচ্ছিল যে আমার নিজের স্ত্রী, মানে খালেক যার নাম, তা উনি বলতেছে যে আমার নিজের স্ত্রীর এই অবস্থা হয়েছে। আমি বললাম যে এটা মানে আমার কাছে হাস্যকর মনে হচ্ছে, আপনার নিজের স্ত্রীর সাথে এই ঘটনা ঘটেছে, তা আপনি আপনার স্ত্রীর সাথে ঘটছে, আপনি কোনো কিছু করেননি বা কোনো চিকিৎসা করেননি। তা উনি আমাকে বললো যে চিকিৎসার কোনো কমতি রাখেনি, কবিরাজি চিকিৎসা। তখন তো ভাইয়া মানুষ অতটা ডাক্তারি চিকিৎসা বুঝতো না, তো ওই জন্য সব থেকে প্রাধান্য দিত যে কবিরাজি চিকিৎসাটাকে প্রাধান্য দিত। তা ওনার স্ত্রী যখন বাচ্চা হওয়ার সময় একটা আসে, তো ওই সময় যখন বাচ্চা বের হয়, তখন মৃত একটা বাচ্চা বের হয়। তা ওনারা সবাই বাড়ির মানুষ মনে করছে যে
ওই নদীতে গোসল করার কারণে বা কাজ করার কারণে বাচ্চাটি নষ্ট হয়ে গেছে বা মারা গেছে এটা মনে করে। তো আমি মনে করি যে এইটা আসলে এই কারণেই কিনা অন্য কোনো কারণ আছে এর পিছনে, খুঁজতে চাইছিলাম ঘটনাটি ওনাদের কাছে আরো জাস্টিফাই করতে চাইছিলাম, ওনাদের আশেপাশে বাড়ির আরো মানুষ যারা ছিল তাদের কাছে শুনতে চাইছিলাম, কিন্তু আসলে ওরা ওইভাবে এতটা সময় আমাকে দিতে চাচ্ছিল না। আর আজকালের মানুষ তো ব্যস্ততা বেশি থাকেই, ওই জন্য ওনারা এতটা সময় দিতে চাচ্ছিল না। তারপর ওনারা আমাকে কিছুটা বলে ওনারা চলে গেলেন। তারপর ওনাদের যে বাড়ির মা বাবা, মা আছে, ওনার মা এখনো বেঁচে আছে, তারপর ওনাদের যে ওয়াইফ আর খালেকের যে কথা বলছিলাম, ওনার ওয়াইফ বাচ্চা মারা যাওয়ার পর 1 বছর পরে ওনার ওয়াইফ মারা গেছে আর কি। তো সবাই মনে করছে যে বাচ্চা মারা গেল অভিশপ্ত নদীতে গোসল করার কারণে, তার বাচ্চার মাও মারা গেল অভিশপ্ত নদীতে গোসল করার কারণে। এই নদীতে মানে তখন থেকে ওই নদীতে কোনো ওই সময় কোনো নারীকে বা গর্ভবতী নারীকে ওই সময় গোসল করতে দেওয়া হতো না ওই নদীতে। এখন যায়, এখন আর ওই ধরনের সমস্যাগুলো হয় না, বা মাঝে মধ্যে ওখানে যে গাছ গাছালিগুলো আছে, শিমুল গাছ, বট গাছ, ওই গাছগুলোতে একটু সমস্যা হয় এখন পর্যন্ত। আমি নিজেও ওই বাড়ির পিছনে আমি নিজেও ওই পূর্বে ওই ঘটনার সম্মুখীন হয়েছে আমি নিজেও। তা ওই জায়গা থেকেই ওনারা এই কাজটি করছে। তারপর ওনারা যখন ভাইকে সাধুর কথা বলছিলাম আমাদের ওখানকার শ্মশানের, তা ওই শ্মশান সাধুকে দিয়ে ওনারা এই কাজটা করাতেন, ঝাড়ফুঁক বা কোনো বাড়ি বন করা। তা বাড়ি যখন বন করা হয়েছিল তা ওনারা ওই সময় ভালো ছিল। একে একে যখন 3-4টি বাচ্চা বিকলাঙ্গ হয়ে গেল ওদের ফ্যামিলির বংশের, তা ওই পরে ওনারা চিন্তা করলো যে এই নদীতে নারীদের গোসল করা বন্ধ করতে হবে, যারা গর্ভবতী নারী আছে, অন্তঃসত্ত্বা নারী আছে, তাদের গোসল করা বন্ধ করতে হবে। তা ওনারা অনেক চেষ্টা করার পর বন্ধ করছে ওখানে ওই সময়টুকুর জন্য ওই সময়ে। তা এখন ওইসব ভাইয়া মানে মানুষ কুসংস্কার বলে, আসলে এটা কি আদৌ সম্ভব কিনা যে ওখানে গোসল করলে বাচ্চা বিকলাঙ্গ হবে বা মহিলা মারা যাবে, মা মারা যাবে, এটাও মনে করে না। তো এখন অনেক নারী বা গর্ভবতী যারা নারী আছে ওখানে অনেক সময় গোসল করে। তা আমি চিন্তা করি যে এখন কি এই ঘটনাগুলো ঘটে, এখন কি তারা এই ধরনের চিন্তা করে যে আসলে কি আমার সাথে এই ঘটনাটি ঘটবে। তা আমি যখন ওনার ছোট ভাইয়ের স্ত্রীকে জিজ্ঞাসা করলাম যে আপনার তো ভাসুরের ওয়াইফ বউয়ের সাথে এইরকম ঘটনাটা ঘটেছে, তা আপনার সাথে কি এই ধরনের ঘটনা কখনো ঘটেছে, আপনি কখনো গোসল করতে নেমেছিলেন? তো উনি বলছে যে আমি তো কখনো নামিনি, কিন্তু আমার গর্ভবতী হওয়ার আগে বা অন্তঃসত্ত্বা হওয়ার আগেই এই ঘটনাগুলো আমি নদীতে গোসল করতে যেতাম, কিন্তু অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে আমি ওই নদীতে যাইনি, কারণ আমি নিজেও দেখতেছি যে পরিস্থিতি খুব খারাপ। আমি চাচ্ছিলাম যে না আমার এই ক্ষতিটা হোক। উনি নাকি এই ধরনের কাজগুলোতে যায়নি, নদীতে গোসল করতে বা কোনো কাজের জন্য যায়নি। আর আগেরকার মানুষটা ছিল ভাই হাই কুয়োর পানি খাতো, কুয়োতে পানি থাকতো, আর না হলে নদীর পানি কলসিতে করে নিয়ে যেয়ে কাজ করতো। এই ধরনের কাজগুলো উনি করা থেকে বিরত থাকতো। তা আমি জিজ্ঞাসা করলাম যে এগুলোই তো ঠিক ছিল, এরপর কি আরো কোনো ঘটনা ঘটেছে আপনাদের সাথে বা আপনাদের বংশের বা পরিবারের কারোর সাথে? তা উনি বললো যে না, আর পরবর্তীতে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। তা আমি বললাম যে এই যে শিমুল গাছটি বা বট গাছটি যেটা ছিল, তা সেটার জন্য কি আপনারা কখনো সমস্যার সম্মুখীন হয়েছেন কি না একটু বলবেন। তা এর পরিপ্রেক্ষিতে উনি বলে যে শিমুল গাছে মাঝে মধ্যে আমরা দেখতে পারি যে সাদা কাপড় পরে কেউ ঝুলে আছে, এইরকম একটা অবস্থা, সাদা কাপড় ঝুলছে বা উঠতেছে, এইরকম একটা অবস্থা। তারপর বট গাছের কথা বললো যে বট গাছে কেউ বসে থাকতে দেখা যায়, এইরকম একটা পরিস্থিতি থাকা যায়। তা আমি বললাম যে আপনাদের এই জায়গাটাতে আপনাদের বাড়িতে কখনো অন্য সময় যে শোনা যায় বাড়িতে ঢিল পড়ে বা উপদ্রব হয়, ভূত্রে যাইবে যে ঢিল পড়া, এই ধরনের ঘটনা কখনো ঘটেছিল কি না, এইরকম একটা অবস্থা ছিল। তা ওনারা বললো যে হ্যাঁ মাঝে মধ্যে এখনো পড়ে বা ওই সময় থেকে পড়ে আসতেছে। তা ওনারা বললো যে আমরা যে এই কাজগুলো আমাদের খুব ভয় লাগতো,
এখন পরিস্থিতির সাথে আমরা সবকিছু খাপিয়ে গেছি বা খাপ খেয়ে গেছি, এইরকম একটা অবস্থা। আমি নিজেও ওই জায়গাটাতে একটু মানে সমস্যায় পড়ছিলাম। আমার এক ফ্রেন্ড আছে মুরাদ নাম, যার সাথে আমি যাই হোক প্রতি বৃহস্পতিবার করে ভূতবেলা অনুষ্ঠান শেষ করে কলেজ গেটের সামনে নামতাম, একসাথে 1 ঘন্টা ওদের দোকানে থেকে ওর সাথে একসাথে যেতাম। তো একদিন ওদের বাসায় খিচুড়ির আয়োজন ছিল, তা খিচুড়ি ও আমাকে জোর করার কারণে খিচুড়ি খাইতে গেছিলাম ওখানে। তা অনেক রাত হয়েছে, 2টা-2:30 বাজছে। তা ও আমাকে শুধু রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে গেছে। আর আমার একটা সব থেকে বড় একটা ভয়ের কারণ হচ্ছে কুকুর, কারণ কুকুর তো একাই মানুষকে পেলে খুব আসলে খুব সেন্সিটিভ হয়ে ওঠে, একটা ভয়ঙ্কর হয়ে ওঠে। তা আমি যাচ্ছিলাম আর আশেপাশে কুকুর ডাকাডাকি করতেছিল, ঝিঝি পোকা। তা আমি ওই সময় ওই শিমুলের গাছ দিয়ে যাচ্ছিলাম, আমি তো ভাবতেছি যে কিছুই হবে না, এখন তো এই ধরনের কোনো কথা শোনা যায় না। তা হুট করে যাওয়ার সময় মানে একটা ধামকা হাওয়া যেন আমার শরীর দিয়ে বয়ে যাচ্ছে, আর ওখানে ঢিল পড়া শুরু হয়ে গেছিল, আমার শরীরের আশেপাশে পড়তেছে, আমার শরীরে পিঠে কয়েকটা পড়ছিল, মাথায় পড়ছিল। আমি তো ওখানে চিৎকার করে যে দৌড় দিয়েছি, এক দৌড়ে বাড়িতে গেছি। পরে অনুভব করলাম যে এই মানুষ যারা আছে ওখানকার বাড়ির, তারা আসলে তাদের কথাগুলো অনেক বাস্তবেই মিল পাওয়া গেল। হয়তো আমি ওনাদের কথাগুলো ওই সময় বিশ্বাস করিনি, করতে পারি। তো আমার সাথে যখন এই ঘটনাটি ঘটলো, তখন আমি বুঝতে পারলাম যে আসলেই ওনাদের কথাগুলো ঠিক আছে, বাস্তবতা মিল আছে এখানে। ঘটনাটি অনেক বড় ছিল আমার কাছে, মানে আমার সাথে যেটি ঘটে গেছে, আরো কিছু বাকি ছিল, কিন্তু সময়ের সাথে সময় নেই যেহেতু, সেই জন্য আর বলতে পারলাম না। ঠিক আছে, যদি অন্য কোনো সময় হয় অবশ্যই বলবো আর কি। এটাই ছিল মানে আমার শোনা ঘটনা। তো থ্যাংক ইউ সো মাচ শাহাদুল, তোমাকে ধন্যবাদ। হ্যাঁ, তোমাকেও লাইভে পেয়ে অনেক ভালো লাগলো। আর এই মুহূর্তে আমি ছোট করে আপনাদেরকে কিছু কথা বলতে চাই। যেমন যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছিলেন এবং শুনছিলেন, তারা প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আবারও আগামী কোনো এক বৃহস্পতিবার, অর্থাৎ সামনের বৃহস্পতিবার আপনাদের ভালোবাসা নিয়ে ফিরে আসতে চাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভূতবেলার সাথেই থাকবেন।